হ্যালো এভরিওয়ান, খুবই খুবই ভালো আছো। আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সো সবাই রেডি আছো কিনা অধ্যায়টা শুরু করার জন্য, এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে অ্যানশিওর করো, ঠিক আছে? আজকে অনেকজনই তোমরা জয়েন করেছো। সো আজকে আমরা সেমিকন্ডাক্টরের উপর যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডায়োড। ওকে, সো ডায়োড জিনিসটা আমরা আজকের ক্লাসে শেষ করব, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে? আমাদের 3টা ক্লাসই এই অধ্যায়টা সুন্দর করে ডাউট সলভ সহ একদম পারফেক্টলি শেষ হয়ে যাবে, অধ্যায়ের একটা টপিকও বাকি থাকবে না, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, এই অধ্যায়ে কী কী পড়তে মোটা দাগে ভাগ করি। এই অধ্যায়ে 2টা টপিক আছে, একটা হচ্ছে ডায়োড, একটা হচ্ছে ট্রানজিস্টর। ওকে, সো এই 2টা টপিক আমরা কভার করব। পুরো অধ্যায়ে 2টা টপিক আছে। এর পরবর্তী প্রশ্ন যে ভাই এখান থেকে প্রশ্ন কতটুকু কঠিন হয়। এই অধ্যায়ের কনসেপ্টগুলো একটু কঠিন, বাট এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে অনেক সহজ। ফিজিক্স দ্বিতীয় পত্রের মজাটাই হচ্ছে এই জায়গাতে, ফিজিক্স দ্বিতীয় কনসেপ্টগুলো একটু কঠিন, কনসেপ্টগুলো সহজ, বাট ফার্স্ট পেপার থেকে তাই প্রশ্ন পেঁচায় বেশি। দ্বিতীয় পত্রের কনসেপ্টগুলো কঠিন, বাট এখান থেকে প্রশ্ন হয় একদম সহজ। সো দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়, আর এই সেমিকন্ডাক্টরের প্রশ্ন তো আরও ইজি হয়। সো তুমি ইজিলি এই অধ্যায়টা যদি পড়ো, তুমি অন্য যে কোনো অধ্যায়ের তুলনায় কম ইফোর্টে ভালোভাবে উত্তর করতে পারবা, ঠিক আছে? অন্য যে কোনো অধ্যায়ের তুলনায় কম। সো এখান থেকে ছিল তখন তো একটা ফুল সিলেবাস, এখান থেকে একটা সৃজনশীল আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? সো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে এখান থেকে উত্তর করতে পারবা, এবং খুব ছোট তুলনামূলক অন্যান্য অধ্যায়ের তুলনায়। সো আমাদের এই অধ্যায়টা শেষ করতে টোটাল ক্লাস লাগবে 3টা, আজকে হচ্ছে সেটার প্রথম ক্লাস। দ্বিতীয় কথা যে ভাইয়া, যে সেমিকন্ডাক্টর অধ্যায় আছে এটা পড়ার পূর্ব শর্ত কি? এই অধ্যায়টা পড়ার পূর্ব শর্ত হচ্ছে চলতরিৎটা পড়া লাগবে। যদি নাও পড়ো, ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর মধ্যে দেখাইছিলাম যে একটা করতে হয় তো, যে কে এই জিনিসটা, সো এই জিনিসের যে ইকুয়েশনগুলা সেগুলো লেখাটা জানতে হবে, ঠিক আছে? কিছু একদম। সো আমরা কত শুরু করছি এটা বলো তো? এটা হচ্ছে সাইকেল 2। সাইকেল 2 কোথায়? এই যে আমরা এখন আছি হচ্ছে সাইকেল 2 এর এই সেমিকন্ডাক্টর অধ্যায়টা। আমাদের অলরেডি বাকি সাইকেলগুলাতে প্রথম পত্র তো সব এটা বাদ, ঠিক আছে? এই সাইকেল 1 এটারও সবগুলো অধ্যায় শেষ। এই সাইকেল 2 এর ভৌত আলোক বিজ্ঞান শেষ, আমাদের পরমাণু মডেল শেষ। এখন আমরা এই সেমিকন্ডাক্টরে আছি। এই অধ্যায়টা শেষ হওয়ার পরে আগামী সপ্তাহ থেকে আমরা সাইকেল 3 এর তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়া, এই অধ্যায়টা শুরু করে দেব, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ভিডিও প্রবলেম হচ্ছে, কয়েকজন হচ্ছে আমাকে ইস্যু জানাচ্ছ যে সাউন্ড এবং ভিডিওতে প্রবলেম, সাউন্ড আটকে যাচ্ছে বা এরকম কিছু। ক্লিয়ার শুনতে একটু জানা, এখন কি ক্লিয়ার শোনা যায়? এখন ক্লিয়ার শোনা যায়? এখনো ক্লিয়ার শোনা যায়? আচ্ছা দাঁড়াও তো দেখি। ওকে, এখন কথা ক্লিয়ার আছে কিনা আমাকে জানাও। আমি হচ্ছে এটা একটু কমাই দেখি হয় কিনা কিছু। এখন একটু জানাও তো কথা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার আছে? ওকে ওকে, ক্লিয়ার আছে। ভাই চ্যাপ্টার 7 থিন লেয়ার স্কিপ করলে কি একাডেমিকে প্রবলেম হয়? না, কোনো প্রবলেম নাই থিন লেয়ার যদি স্কিপ করো। যেটা বলছিলাম যে আমরা আমাদের 26 ব্যাচের প্রথম পত্র সবটা তো শেষ, সাইকেল 1 পুরোটা শেষ করে ফেলছি। এখন দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান আর এই পরমাণু মডেল, এইটা সাইকেল 2 এ শেষ। আজকে সেমিকন্ডাক্টর শুরু করছি এবং এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে আশা করি। নেক্সট সপ্তাহে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া সাইকেল 3 তে শুরু করব। ওকে, সাইকেল 3 তে আমরা শুরু করব। সো তাই চাইলে সরো আর সময় না বাড়িয়ে আমরা শুরু করে দিই অধ্যায়টা, ঠিক আছে? সো আমরা সেমিকন্ডাক্টর পড়বো। এটার পূর্ব শর্তটা হচ্ছে চলতরিতের সার্কিটের যে ইকুয়েশনগুলো আমরা লেখা শিখছিলাম সেই ইকুয়েশনগুলো লেখাটা জানতে হবে। সো প্রথমে আমি জাস্ট ওইটা একটু প্র্যাকটিস করাচ্ছি যেটা চলতরিতে পড়ছি। ধরো এখানে একটা সার্কিট আছে, এখানে মনে করো +10 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহমের, এখানে একটা ব্যাটারি আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা ব্যাটারি, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে একটা ব্যাটারি, এখানে হচ্ছে তোমার লেখা হচ্ছে -5 ভোল্ট। এখন যদি এগুলোর মান দেওয়া থাকে, ধরো এটা 2, এটা 3 ভোল্ট, এটা হচ্ছে 3 ওহম, এটা 1.5 ভোল্ট, এটা 1 ওহম, এটা 2 ভোল্ট, এইটুকুর মধ্যে ইকুয়েশনটা কেমন হবে? সো তুমি ইকুয়েশন
পয়েন্ট থেকে শুরু করতে পারো। সো আমি যদি মনে করো যে এই পয়েন্টটা থেকে ইকুয়েশন লেখা শুরু করব, এই পয়েন্টটা থেকে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমার কত, +10। ওকে, এখন কারেন্টের ডিরেকশনটা তুমি আগে ডিফাইন করে নাও। সো এটা নিজের ইচ্ছা মতো ডিফাইন করা যায়, আমরা জানি। সো আমরা ধরে নেই মনে করো কারেন্ট এই দিক বরাবর ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টের দিকে রোধ পাস করলে ড্রপ হবে না? ইয়েস, ড্রপ হবে। কতটুকু ড্রপ হবে? আয়ের পরিমাণ, তার মানে 2 × I বা 2I পরিমাণ ড্রপ হবে। ব্যাটারির দিকে তুমি পাস করতে যাচ্ছ, ব্যাটারিটার দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছ, তুমি ব্যাটারির দিকে পার হতে যাচ্ছ, তার মানে এই 3 ভোল্ট হয়ে যাবে প্লাস। আমার আগে ইকুয়েশনটা লিখে দাও তোমরা। তারপর কারেন্টের দিকে রোধ পাস করতেছো, ভোল্টেজ ড্রপ হবে, তার মানে 3I পরিমাণ ড্রপ হবে। এই জায়গাতে মাইনাস হবে 1.5, এই জায়গাতে আবার ড্রপ হবে হচ্ছে 1I পরিমাণ, তারপরে এই জায়গাতে আবার প্লাস হবে 2 ভোল্ট, তুমি চলে আসছো -5 ভোল্টে। বলো ইকুয়েশনটা লেখা সহজ কিনা? এটা বেসিক জিনিসপত্র, চলতরিতের বেসিক জিনিসপত্র। বলো চলতরিতে এই জিনিসগুলো একদম পারফেক্টলি ক্লিয়ার না সবার? সাইকেল 3 এর কুপন দিছিলেন, এটা কতদিন ভ্যালিড? তোমাদের জন্য আজীবন ভ্যালিড, যে কোনো সময় তোমরা ইউজ করতে পারবা। ম্যাগনেট 150, ঠিক আছে। সো এই কোনো ঝামেলা আছে এরকম ইকুয়েশন লেখাতে? এরকম ইকুয়েশন লেখাতে কারোর কোনো ঝামেলা আছে? নাই? ইয়েস, সবাই আমাকে কনফার্ম করো যে এরকম ইকুয়েশন লেখাতে কারোর কোনো ঝামেলা নাই। তোমরা চলতরিতের ক্লাসটা করছো, সো তোমরা এই জিনিসগুলো জানো। সো এই জিনিসগুলো আমাদের লাগবে যখন আমরা ডায়োড বা ট্রানজিস্টর এগুলো আমরা সলভ করি, ঠিক আছে। ডান। বা ট্রানজিস্টরের প্রথমেই আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব, অর্থাৎ কোনো একটা পরিবাহী বা অপরিবাহী বা অর্ধপরিবাহী এদের উপর তাপের যে প্রভাবটা, তাপমাত্রার যে প্রভাবটা, সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব, ঠিক আছে। সো এই ব্যান্ড থিওরিটা তোমাদের বলছিলাম চলতরিতে যে এই অধ্যায়ে পড়াবো। সো এই ব্যান্ড থিওরিটা আমরা আগে পড়বো, ঠিক আছে। প্রথম যে কনসেপ্টটা আমাদের লাগবে সেটা বলো যে তোমাদের পরমাণু মডেলে এই অধ্যায়গুলো মানে এই টপিকটা পড়ায় ফেলছি। কি পড়ায় ফেলছি? যে তোমাদের একটা পরমাণুর কেন্দ্র যদি এটা হয়, এই কেন্দ্রের চারপাশে যদি এটা একটা শক্তি স্তর হয়, এর চারপাশে যদি আরেকটা শক্তি স্তর হয়, তাইলে বলো তো একটা ইলেকট্রন এনার্জি নিয়ে জাম্প দিবে নাকি এনার্জি ছেড়ে জাম্প দিবে? বলো তো, মানে কোন শক্তি স্তরের এনার্জিটা বেশি? উপরের শক্তি স্তরের এনার্জিটা বেশি, তার মানে এটাকে বলা হয় হায়ার এনার্জি লেভেল, তার মানে এইটার এনার্জি লেভেলটা হাই। আর এই যে ভিতরের শক্তি স্তরগুলো এগুলোর এনার্জি লেভেল লো। তার মানে এখান থেকে একটা ইলেকট্রন যদি হায়ার শক্তি স্তর থেকে লোয়ার শক্তি স্তরে আসে, তার মানে সে এনার্জি ছাড়বে, তার মানে আসার সময় কি করবে? এনার্জি ছাড়বে। আর এখান থেকে যদি একটা ইলেকট্রন লাফ দিয়ে এই আপার যে এনার্জি শক্তি স্তরটা সেখানে যেতে চায়, সেক্ষেত্রে তাকে এনার্জি অ্যাবজর্ভ করতে হবে, তাই না? বলতো এনার্জি অ্যাবজর্ভ করতে হবে। তাইলে আমরা যে কনসেপ্টটা জানি সেই কনসেপ্টটা কি জানি বলতো, যে যদি আমার একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাইলে বলতো তাকে এনার্জি দিতে হয় নাকি নিতে হয়? মানে সে কি এনার্জি নেয় নাকি ছাড়ে? সে এনার্জি নেয়। নিম্ন শক্তি স্তরের এনার্জি কম, উচ্চ শক্তি স্তরের এনার্জি বেশি, তার মানে তোমার সে কি করে বলতো? এনার্জি নেয়। সে এনার্জি নিয়ে উপরেরটায় যায়, তার মানে নিম্ন থেকে উচ্চতে যখন যায় সে এনার্জি নেয়, আবার উপর থেকে এনার্জি ছাড়ে। এই কনসেপ্ট আমরা সবাই মোটামুটি জানি, তাই না? এই কনসেপ্টটাকে আমরা সবাই মোটামুটি জানি। এবং এক একটা কক্ষপথের নির্দিষ্ট একটা এনার্জি থাকে, মনে আছে? আমি যদি বলি যে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের এনার্জি কত, তুমি বলবা হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথ -0.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 3, সেটা হচ্ছে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের এনার্জি, রাইট? তার মানে প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট একটা এনার্জি থাকে, এটা তুমি পড়ছো বোরের ইকুয়েশন থেকে, মনে আছে? যে আমাদের প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি থাকে, সেটার মান কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা n² দিয়ে ভাগ করতাম, হাইড্রোজেনের জন্য এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করতাম। সো এটা দিয়ে আমরা হাইড্রোজেনের জন্য বিভিন্ন কক্ষপথের এনার্জি বের করতে পারি। তাইলে প্রথম কক্ষপথের এনার্জিটা কত? কক্ষপথের এনার্জিটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। বাট এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে প্রথম কক্ষপথে যে দুইটা ইলেকট্রন থাকে, বা তুমি 2 নাম্বার কক্ষপথের কথা চিন্তা করো, 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রন মানে এনার্জি কত হয়ে যাবে? এটাকে তুমি জাস্ট 4 দিয়ে ভাগ করো, n² মানে 4, তার মানে 13.6 ডিভাইডেড বাই 4, ওকে, ডিভাইডেড বাই 4 কত আসে? 3.4, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন থাকে সবার এনার্জি কি এটাই -3.4 ইলেকট্রন ভোল্ট? না, তার মানে কম হইতে পারে। কারোর হয়তো 3.2, কারোর হয়তো 3.5,
ওভারঅল গড়ে যায় হচ্ছে টোটালটা হচ্ছে 3.4, মানে এভারেজে হচ্ছে 3.4। প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে এভারেজে, অন এভারেজে 3.4 মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। তার মানে এই জায়গাতে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যান্ড চলে আসে। অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তরের এনার্জি আসলে ফিক্সড না, এনার্জিটা আসলে ফিক্সড না। প্রত্যেকটা শক্তি স্তরের এনার্জির একটা লোয়ার লেভেল আছে, লোয়ার লেভেল আছে, একটা আপার লেভেল আছে, বুঝছো? আপার লেভেল আছে। তার মানে প্রত্যেকটা শক্তি স্তরের এনার্জির একটা লোয়ার লেভেল আছে এবং আপার লেভেল আছে। ওই শক্তি স্তরের ইলেকট্রনগুলা যে এনার্জিটা নিয়ে থাকবে সেটা এর মধ্যেই থাকবে, বুঝছো? তার মানে অল্প একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, সেজন্য আমরা একটা লিমিটটাকে ধরতেছি হচ্ছে ওই শক্তি স্তরের এনার্জি। তার মানে আমার দ্বিতীয় শক্তি স্তরের এনার্জিটা এই লিমিটের মধ্যেই থাকবে। তার মানে একটা ছোট্ট যে রেঞ্জ, এই রেঞ্জের আশেপাশেই থাকবে, -3.4 এর আশেপাশে ওই রেঞ্জ ব্যান্ড। তার মানে ব্যান্ড বলতে সবসময় বোঝায় একটা বড় জায়গা, বুঝছো, যেটা লোয়ার লিমিট থাকবে এবং আপার লিমিট থাকবে। যেমন তোমার ফ্রিকোয়েন্সি ব্যান্ডের কথা শুনছো আইসিডিতে আমি যখন পড়াইছি। সো ওইখানে ব্যান্ড বলতে আমরা কি বুঝাইতাম, যে 200 হার্টজ থেকে 300 হার্টজ পর্যন্ত জায়গাটাকে আমরা ব্যান্ড বলতাম, তাই না? সো ব্যান্ড বলতেই বোঝায় হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা তোমার রাশিমালা যেখানে দুইটা লেয়ার থাকবে, একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট, ওটার মধ্যে সবগুলো অবস্থান করবে। এই জন্যই শক্তি স্তরগুলোর যে এনার্জি, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জিকে আমরা এনার্জি বলবো না, মানে দ্বিতীয় শক্তি এনার্জি বলবো না, শক্তি স্তরের এনার্জি ব্যান্ড। কারণ কি? কারণ সবার এনার্জি সেম না। তার মানে দ্বিতীয় শক্তি স্তরের সবগুলো এনার্জি সেম না, যে কারণে আমরা বলতেছি দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি ব্যান্ড। কথাটা ক্লিয়ার? এনার্জি ব্যান্ড জিনিসটা কি? তার মানে প্রত্যেকটা শক্তি স্তরের ইলেকট্রনগুলা সর্বনিম্ন যে থাকতে পারে এবং সর্বোচ্চ যে এনার্জিতে থাকতে পারে, এর মধ্যবর্তী যে তোমার শক্তিটা, এটাকে বলা হয় ওই শক্তি স্তরের এনার্জি ব্যান্ড বা শক্তি ব্যান্ড। ক্লিয়ার ডেফিনেশনটা? সবাই কানে বাজবে পরীক্ষা হলে যে এনার্জি ব্যান্ড কাকে বলে বা শক্তি ক নাম্বারে তো আসবে। শক্তি ব্যান্ড বলতে কি বোঝায়? শক্তি ব্যান্ড বলতে বোঝায় কোনো একটা পরমাণুতে ইলেকট্রনগুলা সর্বনিম্ন যে শক্তি নিয়ে থাকতে পারে এবং সর্বোচ্চ যে শক্তি নিয়ে থাকতে পারে, এদের মধ্যবর্তী যে শক্তির যে জায়গাটা বা রেঞ্জটাকে আমরা বলি। ক্লিয়ার? ডেফিনেশনটা একদম ক্লিয়ার। চলো করো নাই, ঠিক আছে, আর কি যখন আমরা ম্যাথ সলভ করবো সার্কিটে ঢুকে যাব, তখনটা না করলেই ভালো, তখন এটা চলতরিত করে আসলেই ভালো। আচ্ছা, আমরা ব্যান্ড তত্ত্ব পড়ব। আমাদের যে এখন তোমরা একটা জিনিস জানো যে পরমাণু প্রথম শক্তি স্তর থেকে লাফ দিয়ে 2 নাম্বার শক্তি স্তরে না গিয়ে 1.5 থাকতে পারবে কখনো? বা আমাদের পরমাণু মডেলেও পড়াইছি, একটা পরমাণু প্রথম শক্তি স্তর থেকে লাফ দিয়ে 2 নাম্বারটাই না যে 1.5 কখনো থাকতে পারবে না। তার মানে হয় তাকে সম্পূর্ণ এনার্জিটা নিয়ে 2-এ যাইতে হবে অথবা 3-এ যাইতে হবে, সে মাঝামাঝি জায়গাতে কখনো থাকতে পারে না। তার মানে ইলেকট্রন কখনো শক্তি ব্যান্ডের মাঝামাঝি জায়গাতে থাকতে পারে না। হয় তাকে দ্বিতীয় শক্তি ব্যান্ডে থাকতে হবে অথবা তৃতীয় শক্তি ব্যান্ডে থাকতে হবে অথবা এর উপরেরটাই থাকতে হবে, মাঝামাঝি জায়গাতে থাকতে পারবে না। এখন এই যে পরমাণুর সবচেয়ে বাইরের যে শক্তি স্তরটা, এটাকে আমরা কি বলি বলতো? যোজ্যতা স্তর, তাই না? শক্তি স্তরের ইলেকট্রন মনে আছে? সো ওইটাকে বলা হয় যোজ্যতা স্তর। বাইরের শক্তি স্তরেরটাকে বলা হয় যোজ্যতা লেয়ার, যোজ্যতা স্তর। বাইরের শক্তি স্তরের যে এনার্জিটা, ওটাকে কি বলবো? যোজ্যতা ব্যান্ড। বাইরের শক্তি স্তরের পরমাণুর সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলা যে এনার্জিগুলা নিয়ে থাকে তাদেরকে একসাথে বলা হয় যোজ্যতা ব্যান্ড। ব্যান্ড বলতে কিছুই না, এটা আসলে এনার্জিকেই বোঝায়। ওকে, ঠিক আছে। তাইলে আমাদের 3 টাইপের পরিবাহী মানে বস্তু আছে, তাই না? একটা হচ্ছে অপরিবাহী, একটা হচ্ছে আমরা অর্ধপরিবাহী নিয়েই পড়বো। খুবই মজার, বুঝছো? এন্ড খুবই সুন্দর করেই তোমাদের বোঝাবো, দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা হচ্ছে পরিবাহী। 3 টাইপের মেটালই আছে, মেটাল বলতে ভুল হবে, 3 টাইপের বস্তুই আছে। একটা হচ্ছে পরিবাহী, 3 টাইপের বস্তু আছে। একটা হচ্ছে ইনসুলেটর, একটা হচ্ছে কি বলতো সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে কন্ডাক্টর। আচ্ছা, সো এখন একটা জিনিস বলো আমাকে, যে যেটা অপরিবাহী সেটা অপরিবাহী হওয়ার কারণটা কি? মুক্ত ইলেকট্রন নাই। আমরা জানি তড়িৎ প্রবাহ কে করে? মুক্ত ইলেকট্রন, যেগুলা ফ্রি, যেগুলা পরমাণুর মধ্যে ঘুরতেছে, ওইগুলা কখনো ইলেকট্রন ফ্লো করবে? ওইগুলা কখনো তড়িৎ প্রবাহিত করবে না। একটা কপারের তার, সেটার কপারের তো নিজের কক্ষপথে ইলেকট্রন আছে, তাই না? যেটা তার কপারের নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, সেগুলাকে বিদ্যুৎ পরিবহন করবে? করবে না। করবে কারা?
যারা ফ্রি আছে, যে ইলেকট্রনগুলো মুক্ত সেগুলো ইলেকট্রিক ফিল্ডের টান পেলে দৌড় মারে এবং কারেন্ট ফ্লো হয়। তার মানে আমাদের যোজ্যতা স্তরের ভিতরে মানে পরমাণুর বাইন্ডিং অবস্থায় যে ইলেকট্রনগুলো আছে এরা কখনোই তড়িৎ প্রবাহ করে না। কারা বলতো? যেগুলো ফ্রি আছে, মুক্ত আছে। তাইলে এখন একটা কমন সেন্স দিয়া বলো আমাকে যে একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন বাইন্ডিং অবস্থায় আছে, ঘুরতেছে পরমাণুর পাশে। এই মুহূর্তে আমাদের কি করতে হবে? এই ইলেকট্রনটাকে মুক্ত করতে কি করতে হবে? জাস্ট ইলেকট্রনের জাম্পের কথাটা চিন্তা করো। ইলেকট্রন নিচ থেকে উপরে জাম্প দেয় এনার্জি নিয়ে। তার মানে এটাকে যদি জাম্প দিয়ে একদম মুক্ত করে ফেলতে হয়, তার মানে অনেক এনার্জি দিতে হবে, রাইট? এনার্জি দিতে হবে। সো এনার্জি দিলে ইলেকট্রনটা ফ্রি এনার্জিতে মানে ফ্রি ইলেকট্রনে রূপান্তর হয়। তার মানে একটা ইলেকট্রন যেটা পরমাণুতে বাইন্ডিং অবস্থায় আছে ওটাকে যদি এনার্জি দেই সেটা ফ্রি ইলেকট্রনে রূপান্তর হবে। এখন যেটা অর্ধ হয়, মনে করো যে যেটা ফ্রি ইলেকট্রন সেটার এনার্জির যে মাত্রাটা, তার এনার্জি এই পরিমাণ হইলে সে ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। কোনো একটা পরমাণুর এনার্জি রেঞ্জটা যদি এইটার মধ্যে থাকে, মনে করো এটা অনেক বেশি, অনেক উচ্চ একটা এনার্জি, কারণ সেই এনার্জি নিয়ে আসলে ফ্রি হবে। সো সে এটা মনে করো ফ্রি এনার্জিগুলার মানে ফ্রি ইলেকট্রনগুলার এনার্জি রেঞ্জ। আর আমাদের আরেকটা আছে হলো যোজ্যতা স্তরের এনার্জি রেঞ্জ। মনে করো আমাদের যে মেটালটা আছে বা যে পদার্থটা আছে সেটার যে যোজ্যতা লেয়ারটা আছে বা যোজনী ব্যান্ডটা আছে, সেই ব্যান্ডের ইলেকট্রনগুলার তো একটা এনার্জি ব্যান্ড আছে বা এনার্জি লিমিট আছে। সেই এনার্জিটাকে বলি আমি যোজ্যতা ব্যান্ড। তার মানে এইটা আসলে কি বলতো? এটা হচ্ছে তোমার যোজ্যতা ব্যান্ড। আর এটা কি বলতো? এটা হচ্ছে পরিবহন ব্যান্ড বা ফ্রি ইলেকট্রন ব্যান্ডও বলতে পারো। এই পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলো মূলত ফ্রি, এরা তোমার তড়িৎ প্রবাহিত করতে পারে। এখন তিনটা টাইপের পদার্থের জন্য তিন রকমের জিনিস হয়। যেগুলো অর্ধপরিবাহী, এরা অর্ধপরিবাহী এই কারণ এদের কোনো মুক্ত ইলেকট্রন নাই বা এই পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই। এর কারণটা টাইপের পরিবাহীর জন্য তার যোজ্যতা এনার্জিটা অনেক কম থাকে। এই যোজ্যতা ব্যান্ড থেকে যে এনার্জি তোমার পরিবহন ব্যান্ডটা আছে এটার মধ্যে অনেক বেশি শক্তির গ্যাপ থাকে, তোমার অলমোস্ট 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এই পরিমাণ এনার্জি আসলে দেওয়া সম্ভব হয় না, যে কারণে আসলে এখান থেকে ইলেকট্রন লাভ দিয়ে এখানে যাইতে পারে না। যেহেতু ইলেকট্রন যাইতে পারে না, যে কারণে এখানে মুক্ত ইলেকট্রন নাই, সে কারণে সে অপরিবাহী। আর আমাদের যে অর্ধপরিবাহী আছে, সেই অর্ধপরিবাহীতে যে জিনিসটা হয়, আমাদের পরিবহন ব্যান্ডটা এত দূরে থাকে না, এখন একটু কাছে থাকবে, বুঝছো? এখন একটু কাছে থাকে, এই জন্যই সে অর্ধপরিবাহী। কারণ সে আসলে তোমার কি না বলতো, সে আসলে অপরিবাহীও না, আবার হচ্ছে পরিবাহীর মতও না, মাঝামাঝি। কি বলতো, পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে। এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। ব্যান্ড বলতে কি বোঝাচ্ছি? ব্যান্ড বলতে আমরা একটা এনার্জির রেঞ্জ বলতেছি। এটা কি একটা এনার্জির রেঞ্জ, যে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি ওই জায়গাতে আছে। সো এই জায়গাতে এনার্জি গ্যাপটা একটু কম। সো এই এনার্জি গ্যাপটা আসলে কত? উপরের দিকে কিন্তু আমরা ওয়াইকে এনার্জিগুলো লিখতেছি। সো এই এনার্জির গ্যাপটা কত? এই এনার্জির গ্যাপটা হচ্ছে সিলিকন যেটা আছে, সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। আর তোমার যে জার্মেনিয়াম আছে, জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রন ভোল্ট। বুঝছো? সো এই দুইটা এমসিকিউ বিষয়ে মনে রাখতে হবে। সিলিকনের এবং পরিবহন ব্যান্ড শক্তির গ্যাপ কত? 1.1 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের জন্য সেটা কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, ফেসবুকে দেখতে পাচ্ছি হয়তো নেট প্রবলেম দিচ্ছে, ফেসবুক থেকে জুমে চলে আসো, জুমে দেখতে পাচ্ছি, ঠিক আছে সবকিছু। এখন পরিবাহীর জন্য যে জিনিসটা হয়, পরিবাহীতে কাইন্ড অফ তোমার যে যোজ্যতা ব্যান্ডটা আছে, এটা তো তোমার যোজ্যতা ব্যান্ড, যেটা তোমার কি সর্ববহিস্থ শক্তি স্তর, যেটা এটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরের লেয়ার, তাই না? বা এনার্জি, এটা ওভারল্যাপ করে থাকে তোমার হচ্ছে যে তোমার মুক্ত ইলেকট্রন ব্যান্ড বা তোমার পরিবহন ব্যান্ড যেটা আছে, এটা অনেকটা ওভারল্যাপ করে থাকে। তার মানে খুব সহজে এনার্জি এখান থেকে এখানে যাইতে পারে, কারণ শক্তির গ্যাপ তো নাই বলতে গেলে, অনেক কম। তার মানে এনার্জি গ্যাপ নাই বলতে গেলে, কাইন্ড অফ দুটো ওভারল্যাপ করে থাকে, বুঝছো? যে কারণে এই জায়গাতে অনেক বেশি ফ্রি ইলেকট্রন পাওয়া যাও। কারণ কি? কারণ তোমার এই জায়গাতে কোনো গ্যাপই নাই, ইলেকট্রন চাইলেই সে পরিবহন ব্যান্ডে চলে যেতে পারতেছে। বাট অপরিবাহীতে কি সে পারে? চাইলেও কি সে ইলেকট্রন লাভ দিয়ে এখান থেকে যেতে পারে না তো, কারণ এখানে এনার্জি গ্যাপটা অনেক বেশি। এই পরিমাণ এনার্জি দিতে পারলে সে যাইতে পারতো, বাট আমরা দিতে পারি না, কারণ এই এনার্জিটা অনেক বড়, ঠিক আছে? সো এখানে তো এনার্জিটা তার লাগতেছেই না বলতে গেলে,
তার যোজ্যতা ব্যান্ডটা এবং পরিবহন ব্যান্ডটা একদম কাছাকাছি ওভারল্যাপ করে আছে। যেহেতু ওভারল্যাপ করে আছে তার মানে চাইলে একটা ইলেকট্রন এখান থেকে এখানে যাইতে পারতেছে, এই জন্য এখানে ফ্রি ইলেকট্রন অনেক বেশি, যে কারণে সে হচ্ছে পরিবাহী। বলো এতটুকু বুঝতে পারছো? মোহাম্মদ নাইম বলছে যোজ্যতা স্তর কি, আমরা অলরেডি একবার বলছি যোজ্যতা স্তর হচ্ছে পরমাণুর সবচেয়ে বহিস্থ যে তোমার যে কক্ষপথটা আছে সেটাকে যোজ্যতা স্তর বলে। ঠিক আছে, ক্লিয়ার? তাসনিয়া, পুষ্প, এক্স অ্যাক্সিসে কি বোঝাচ্ছে? এক্স অ্যাক্সিসে আসলে তেমন কিছু বোঝাচ্ছে না এই জায়গাতে, জাস্ট এই জিনিসটাকে তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য, আর কিছুই না। মানে জাস্ট এখানে জাস্ট একটা ডাইমেনশনই জাস্ট 1D একটা ইমেজ। ঠিক আছে, আমরা জাস্ট উলম্বভাবে আঁকছি 1D একটা ইমেজ, এক্স অক্ষে কিছুই বোঝাচ্ছে না। ঠিক আছে ভাইয়া, ব্যান্ড ওয়ার্ডটা কখন ইউজ করব? আচ্ছা, ব্যান্ড ওয়ার্ডটা ইউজ হয়, ধরো তুমি একটা বেতন পাও, তুমি 15,000 টাকার বেতন পাও প্রতি মাসে। ঠিক আছে, প্রতি মাসে 15,000 টাকা বেতন পাও, তাহলে তোমার এটাকে ব্যান্ড বলবা না, তুমি বলবা যে আমি ফিক্স 15,000 টাকা বেতন পাই। বাট তোমার বেতনটা যদি এরকম হয় যে এই মাসে 25,000 পাইছো, নেক্সট মাসে 27,000, এর পরের মাসে 31,000, এর পরের মাসে 34,000, এর পরের মাসে 26,000, এর পরের মাসে 32,000, এর পরের মাসে 33,000, তাহলে তুমি কি বলবা? তোমার বেতন কত? তুমি বলো যে পাই 25 থেকে 35-এর মধ্যে কিছু একটা, তাই না? তো তোমার এটা স্যালারি ব্যান্ড হয়ে, স্যালারি ব্যান্ড তোমার স্যালারিটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 25,000, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 35,000। তার মানে যখনই কোনো কিছুর মান একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করে, ওই রেঞ্জ কথাটার বাংলাটাই হচ্ছে ব্যান্ড, তার মানে এই ব্যান্ডের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, ক্লিয়ার? রেঞ্জ যে জিনিসটা আমরা বুঝি নর্মালি, রেঞ্জ কথাটা আমরা ইজিলি ধরতে পারি যে রেঞ্জটা কতটুকু জায়গা জুড়ে, সো এইটা আমরা সহজে বুঝে ফেলি, কিন্তু ব্যান্ড কথাটা আসলে রেঞ্জটারই একটা, তুমি বলতে পারো যে বাংলা ভার্সন। ক্লিয়ার? ঠিক আছে, সো আমরা এনার্জি ব্যান্ড কেন বলতেছি? কারণ পরমাণুগুলো একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে থাকে না, এক একটা হয়, যে কারণে আমরা একটা ব্যান্ডের আয়ত্তে তাদের আনতেছি, যে সর্বনিম্ন কত হইতে পারে, সর্বোচ্চ কত হইতে পারে, এটাই হচ্ছে ওই শক্তি স্তরের ব্যান্ড। ঠিক আছে, ওই শক্তি স্তরের এনার্জি রেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার? সো আমাদের অপরিবাহিতে এই এনার্জি রেঞ্জটা, পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ড, তাদের যে এনার্জি ব্যান্ডটা, মানে এই যোজ্যতা ব্যান্ডের এনার্জি রেঞ্জ এবং পরিবহন ব্যান্ডের এনার্জি রেঞ্জ, এদের মধ্যে অনেক বড় পার্থক্য। তার মানে তোমার এই যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রন এই পরিবহন ব্যান্ডে যাইতে অনেক বেশি এনার্জি কনজিউম করে তারপর যাইতে পারবে, তারপর সেই ইলেকট্রন পরিবহন করতে পারবে এবং তড়িৎ প্রবাহিত করতে পারবে। আমার যে সেমিকন্ডাক্টর আছে সেখানে গ্যাপটা অল্প কম, এই গ্যাপটা মনে রাখতে হবে। সিলিকনের জন্য 1.1 এবং জার্মানিয়ামের জন্য 0.7, খুব সুন্দর করে মনে রাখতে হবে এটা। আর পরিবাহীর জন্য এটা কাইন্ড অফ ওভারল্যাপ করে, যে কারণে সহজে যেতে পারতেছে এবং সহজে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাচ্ছে এবং পরিবহন করতে পারতেছে। দ্যাটস ওয়াই তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে সহজে। এতটুকু সবার ক্লিয়ার? এখন আসি এটার উপর তাপমাত্রার প্রভাব। বলো, তাপমাত্রা জিনিসটা কি? শক্তি না? আমি যদি তাপমাত্রা দেই, তাপমাত্রা বাড়াই, এর মানে কি? এর মানে আমি শক্তি বাড়াচ্ছি না বা শক্তি দিচ্ছি না, তাপমাত্রা বেশি দিচ্ছি, মানে আমি ক্রমাগত তাপ দিচ্ছি বলেই তো তাপমাত্রা বাড়তেছে, তাপ দিচ্ছি বলেই তো তাপমাত্রা বাড়তেছে। তার মানে তাপ দিচ্ছি, তাপ দিলেই তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে তাপ দিচ্ছি। সো তাপ যদি দেই, তাপ মানে কি? শক্তি। তার মানে শক্তি কি হবে বলো? দিলে কিসের প্রবণতা বাড়বে? এখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে এখানে যাওয়ার চেষ্টা করবে না? ইয়েস, নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাওয়ার চেষ্টা করবে, এখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে এখানে যাওয়ার চেষ্টা করবে, এখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে এখানে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মানে ইলেকট্রন লাফ দেওয়ার চেষ্টা করবে যখন সে তাপ পায়। এখন এটার কাহিনীটা কি হয় এটা একটু দেখবো আমরা। ধরো এই পরিবহন ব্যান্ডে এখন একটা ইলেকট্রন আছে মাত্র। কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এই পরিবহন ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে? মাত্র একটা ইলেকট্রন আছে। এখন এই এনার্জি গ্যাপটা এত বেশি, যে তুমি যতই তাপ দাও এখান থেকে খুব বেশি ইলেকট্রন নড়চড় করে না। তার মানে একটা অপরিবাহীর ক্ষেত্রে আমি যতই তাপ দেই হয়তো 1-2টা যাবে, তার মানে অল্প পরিবহনের বা অল্প এটা পরিবাহীর ন্যায় আচরণ করবে, বাট তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না, কারণ তাদের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বেশি, আসলে অনেক পরিমাণ এনার্জি আমার দিতে হইতো। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয় বলো? আগে যদি মনে করো 5টা ইলেকট্রন থাকতো, এখন এর এনার্জি গ্যাপটা তো এত বেশি না, এটার মধ্যে তো অনেক বেশি ছিল। তার মানে এখান থেকে ইলেকট্রন এখানে যাইতে পারবে না, বলো তো পারবে কিনা? ইয়েস। তার মানে অর্ধ পরিবাহীতে আমি যদি তাপমাত্রা বাড়াই, ইলেকট্রন আরো বেশি ফ্রি হয়ে যাচ্ছে। তার মানে যত বেশি ফ্রি ইলেকট্রন, তড়িৎ প্রবাহ তত বেশি হবে না, কারণ চার্জ ক্যারিয়ার বেড়ে যাচ্ছে, চার্জের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে তড়িৎ প্রবাহ আরো বেশি হবে। ইজি, সহজ কথা। তার মানে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই, কি হচ্ছে বলতো? তাপমাত্রা বাড়লে তার পরিবাহিতা যে ধর্মটা, পরিবাহিতা বা পরিবহন করার যে ক্ষমতা,
সেই ক্ষমতাটা বাড়ে, ফলশ্রুতিতে রোধটা কি হয়ে যায় বলতো, রোধটা কমে যায়। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে অর্ধপরিবাহীর জন্য সিলিকন, জার্মেনিয়াম এগুলার জন্য তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে। এখন আমরা চলতরিতে একটা জিনিস পড়ছিলাম যে তাপমাত্রার সাথে পরিবাহীর রোধের মান বাড়ে, সো পরিবাহীর আবার রোধের মান বাড়বে। এটার জিনিসটা এখন কেন হয় এই জিনিসটা দেখব। সো এই দুটো এমসিকিউ কিন্তু অনেক পেঁচায়, ঠিক আছে। অর্ধপরিবাহীর রোধটা তাপের সাথে কি সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা হলে পাওয়ার চান্স খুবই বেশি যে তাপমাত্রা বাড়লে নিচের কোনটির রোধ বাড়বে, কপার থাকবে, তোমার হচ্ছে সিলিকন থাকবে, জার্মেনিয়াম থাকবে, কোনটা উত্তর হবে, কপার উত্তর হবে, কারণ কপার হচ্ছে পরিবাহী, ঠিক আছে। তার মানে অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বাড়ে, কারণ ফ্রি ইলেকট্রন আরও যায়, যে কারণে রোধ কমে যায়। জাস্ট এই সেন্সটা মনে রাখলেই তোমার হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। এখন পরিবাহীর ক্ষেত্রে কেন হয়, ওইখানেও তো সিমিলার কাহিনী হচ্ছে, এখানেও তো আমি যদি আরো তাপ দেই আরো বেশি ফ্রি ইলেকট্রন এখানে যাবে, তাই না, আরো বেশি ফ্রি ইলেকট্রন হবে। এখন বলো তারপরে ওই জায়গাতে কেন হচ্ছে, তারপরে ওই জায়গাতে কেন রোধটা বেড়ে যাচ্ছে, কেন পরিবহন করার ধর্মটা কমে যাচ্ছে, এটার লজিকটা কেন হচ্ছে এই জিনিসটা। ধরো বিজয় সরণি থেকে মহাখালী রাস্তায়, মানে একদম বড় একটা রাস্তা, ঠিক আছে, একদম বড় একটা রাস্তা, অনেক একটা, ওই রাস্তায়, ঠিক আছে। সো ওই দুইটা গাড়ি কি করতো, সারাদিন বিজয় সরণি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তোমার জিনিসপত্র নিয়ে যাইতো। এখন যদি গাড়ির সংখ্যা বাড়াই তাহলে আরো তাড়াতাড়ি ডেলিভার হবে না আমার প্রোডাক্টগুলো, বলো তো। এই জায়গা থেকে মনে করো একটা জায়গাতে আমি ট্রান্সফার করতেছি, আমার একটা গাড়ি দিয়ে ট্রান্সফার হচ্ছে, আমি যদি গাড়ির সংখ্যা বাড়াই তাহলে বাড়বে না বলো তো পরিবহনটা, ইয়েস বাড়বে, পরিবহনটা বাড়বে। তার মানে এখানে এই ঘটনাই ঘটতেছে যে আমার রাস্তা পুরা খালি ছিল, খুব কম পরিমাণ ইলেকট্রন ছিল, এখন আরো বেশি ইলেকট্রন আসছে, আমার পরিবহনটা। একটু চিন্তা করো, তুমি সন্ধ্যাবেলায় বের হয়েছো বিজয় সরণিতে, এখন যে প্রবলেমটা হবে, অলরেডি অনেক গাড়ি তোমার ছিল, এখন আরো গাড়ি চলে আসছে, রাস্তায় যদি বেশি গাড়ি নেমে যায় তখন কি ওভারঅল স্পিডটা আবার কমে যাবে না, একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে, যে কারণে ওভারঅল তোমার তড়িৎ প্রবাহটা কমে যায়। তার মানে এখানে অলরেডি অনেক ইলেকট্রন ছিল, যে কারণে নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে তোমার ওভারঅল তড়িৎ প্রবাহটার যে ধর্মটা সেটা কমে যাচ্ছে। তার মানে এখানে লাভ হওয়ার পরিবর্তে আর উল্টা লস হচ্ছে, বুঝছো। তার মানে এখানে আরো বেশি ইলেকট্রন আসার কারণে লাভ হওয়ার পরিবর্তে আরো লস হচ্ছে, কারণ যতটুকু তার পরিবহন করার কথা ছিল ম্যাক্সিমামটা সে করে ফেলতে পারতো, বাট আরো ইলেকট্রন আসার কারণে আরো ঝামেলা লাগছে কাজে। তার মানে এখন এই পরিবাহীর ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচার বাড়াও, তোমার রোধটা কি হয়ে যায় বলো তো, তোমার পরিবহন যে ধর্মটা সেই পরিবহন ধর্মটা কমে যায়, তার মানে রোধটা বেড়ে যায়। এই জন্যই কিন্তু আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে R = R0 1 + আলফা ডেল থিটা, তার মানে তাপমাত্রা বাড়লে রোধের মানও বাড়ে। এটার ক্ষেত্রে কিন্তু এই আলফার মানটা হবে নেগেটিভ, কারণ কি বলতো, তাপমাত্রা বাড়লে এই রোধের মানটা কমবে। বলো ক্লিয়ার কিনা এতটুকু। এখান থেকে বেশ কিছু এমসিকিউ আসবে, আমি বলে দিচ্ছি কি কি আসবে। প্রথম কথা আসবে হচ্ছে তোমার এইটা, সিলিকনের নিষিদ্ধ শক্তি, এটাকে আবার নিষিদ্ধ শক্তি স্তর বলে, বুঝছো, কারণ এই জায়গাতে তো থাকা নিষিদ্ধ, এই জায়গাটুকুকে বলে নিষিদ্ধ শক্তি ব্যান্ড, কারণ এই জায়গাটুকুতে মনে তো করে থাকতে পারবে না, তো এটা তো নিষিদ্ধ জায়গা, এখানে তো কেউ পারবে না, হয় এখানে না হয়, এটাকে বলে নিষিদ্ধ শক্তি স্তর বা শক্তি ব্যান্ড। ওকে, নিষিদ্ধ শক্তি ব্যান্ড, তার মানে এই ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকতে পারবে না, এটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। কি কি এমসিকিউ আসবে, যে সিলিকনের নিষিদ্ধ শক্তি ব্যান্ড কত, 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের কত 0.7 ইলেকট্রন ভোল্ট। তারপর নিচের কোনটির তাপমাত্রার সাথে পরিবহন ক্ষমতা বাড়ে, জাজ করবা, নিচের কোনটির তাপমাত্রার সাথে রোধ বাড়ে, এরকম অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে, ক্লিয়ার। এখন এখান থেকে যে জিনিসগুলো আসবে, অনেকগুলা ক আর খ এখান থেকে প্রশ্ন আসবে, দেখো যে সবগুলা আমরা পানির মতো ক্লিয়ার, আমরা সবগুলা পানির মতো পারবো। ব্যান্ড তত্ত্ব কি, সোজা কথা, ব্যান্ড তত্ত্ব কি, আমরা ব্যান্ড তত্ত্ব দিয়ে আসলে কি এতক্ষণ পর্যন্ত কি নিয়ে আলোচনা করছি বলতো, পরিবহন ধর্ম, তাই না, যে কোন বস্তুটা পরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, কোনটা অপরিবাহী, এই ধর্মটা নিয়ে আলোচনা করছি। তার মানে যে তত্ত্বের সাহায্যে কোনো পদার্থের পরিবহন ধর্ম ব্যাখ্যাকে বলা হয় ব্যান্ড তত্ত্ব। তার মানে ব্যান্ড তত্ত্ব কি, এটা ডেফিনেশনটা এখন থেকে কানে বাজবে বলতো, ব্যান্ড তত্ত্ব কি, এটা ডেফিনেশনটা এখন থেকে কানে বাজবে, ইয়েস, যে তত্ত্বের সাহায্যে কোনো একটা বস্তুর পরিবহন ধর্মটাকে ব্যাখ্যা করা যায়, বর্ণনা করা যায়, তাকে বলা হয় ব্যান্ড তত্ত্ব। শক্তি ব্যান্ড কি, খুব সুন্দর করে তুমি লিখতে পারবা,
তুমি সব কথা ভুলে যাও, জাস্ট চোখ অফ করে আমার কথাটা শোনো। কি লিখবা? আমরা জানি প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনগুলা এনার্জি সুনির্দিষ্ট, তার মানে এনার্জিগুলার সর্বনিম্ন লেভেল এবং সর্বোচ্চ লেভেলের মধ্যবর্তী যে এনার্জি রেঞ্জটা, এটাকে আমরা বলি কি? শক্তি ব্যান্ড। বুঝছ? ক্লিয়ার? কানে বাজবে এখন? সর্বনিম্ন সর্বোচ্চ মানে মধ্যবর্তী যে পাল্লা বা রেঞ্জ, এটাকেই বলি আমরা এনার্জি ব্যান্ড। ঠিক আছে, মনে থাকবে। পরিবহন ব্যান্ড কাকে বলে? ঠিক একই সংজ্ঞা। শক্তি ব্যান্ড কাকে বলে? একই সংজ্ঞা। পরিবহন ব্যান্ডে শুধু বলবা যে কোনো বস্তুর পরিবহন যে করে ইলেকট্রনগুলা, যে ইলেকট্রনগুলো পরিবহনে অংশ নেয়, তাদের এনার্জির সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে রেঞ্জ আছে, সেই পাল্লাকে বলা হয় পরিবহন ব্যান্ড। ঠিক আছে? আমি যদি প্রশ্ন করতাম যোজ্যতা ব্যান্ড কাকে বলে, তুমি বলতা কোনো একটা পরমাণুর সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে বা যোজনী লেয়ারে, বা সর্বশেষ বহিস্থ শক্তি স্তরই বলো, কারণ যোজ্যতা স্তর বলতে আমরা বুঝি একদম লাস্টের যে শেলটা, সেটাই। তার মানে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি ইলেকট্রনগুলা এবং সর্বোচ্চ এনার্জির মধ্যবর্তী এনার্জিতে অবস্থান করে, ওই এনার্জি রেঞ্জটাকে বা পাল্লাটাকে আমরা বলি হচ্ছে যোজ্যতা ব্যান্ড। ক্লিয়ার? বলো ক নাম্বারটা, এই ক নাম্বারগুলোতে তোমাকে কেউ না, বলো তো কেউ আটকাইতে পারবে? এই ক নাম্বার প্রশ্নগুলোতে কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। তারপর অর্ধপরিবাহী কাকে বলে, এটা আমি বলবো না, কারণ তোমরা নিজেরাই পারবা। যে যাদের, মানে তুমি খুব সুন্দর করে বলবা যে যাদের পরিবহন ক্ষমতা অপরিবাহী থেকে বেশি এবং পরিবাহী থেকে কম, তাদেরকে আমরা বলবো অর্ধপরিবাহী। টিচারকে আর একটু খুশি করার জন্য তুমি বলবা অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রার সাথে কমে, তাহলে দেখবা টিচার এমনি খুশি হয়ে গেছে। ওকে, কারণ ক নাম্বার, এখানে আর কিছু এক্সপ্লেন করা লাগবে না। তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহী রোধের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। খুব সুন্দর করে আছে না? তুমি সেম জিনিসটা ব্যাখ্যা করবা যে কেন পরিবর্তন ঘটে, রোধের পরিবর্তন ঘটে, রোধ কেন কমে যায়? কারণ আরো ইলেকট্রন ওই জায়গাতে যায়, যে কারণে আরো পরিবহন বেড়ে যায়। পরিবহন ধর্মটা বেড়ে গেলে, পরিবাহিতা ধর্মটা বেড়ে গেলে রোধ কমে যায়। এবং সুন্দর হয় তুমি যদি এই চিত্রটা জাস্ট এইটুকুর অর্ধেকটা, মানে এই অর্ধপরিবাহীর জন্য যে জিনিসটা, এইটুকু যদি এঁকে দাও, এইটুকু এঁকে যা যা তুমি জানো বা বলছি, এগুলা মুখে মুখে এক্সপ্লেন করলে 2 এ 2 তোমার মিস নাই। সো তুমি এই চিত্রগুলো খুব সুন্দর করে লিখবা, এই চিত্রগুলো তোমার লাগবে। জার্মেনিয়াম যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে সহজে যাবে। খুবই সুন্দর প্রশ্ন। দেখো, এটা তুমি রিজনটা অলরেডি জানো, এটার মধ্যেও চিত্রটা আঁকবা, অর্ধপরিবাহী যে চিত্রটুকু সেটুকু আঁকবা। এই যে দেখো, এইটুকু আঁকবা। এইটুকু এঁকে তুমি বলে দিবা যে কেন জার্মেনিয়ামে ইলেকট্রনগুলো সহজে যাবে। কেন বলো তো? কারণ জার্মেনিয়ামে এই নিষিদ্ধ শক্তি স্তরের গ্যাপটা কম, এনার্জি গ্যাপটা কম, 0.7। তার মানে ইলেকট্রনটা জাস্ট 0.7 ইলেকট্রন ভোল্ট নিয়ে সে চলে যেতে পারবে। তার মানে সিলিকন থেকে জার্মেনিয়ামে খুব ইজিলি যাইতে পারবে সিলিকনের তুলনায়। সো এই চিত্রটা এঁকে তুমি যদি এই জিনিসটা ব্যাখ্যা করো, খ নাম্বারের এই ব্যাখ্যাগুলোর মধ্যে কি কি রাখবা? এই চিত্রটা রাখবা, তুমি যা যা জানো সব রাখবা, সুন্দর করে গুছায় উত্তরটা করবা, চিত্রটা রাখবা, তুমি ব্যান্ড লিখবা, যার খুশি হয়ে যাবে। তারপর এই যে এই জায়গাতে যে নিষিদ্ধ শক্তি গ্যাপ, শক্তি ব্যান্ড বলতে একটা জিনিস আছে, এটা লিখবা, খুশি হয়ে যাবে। মেনটা এক্সপ্লেন করা যে সিলিকন থেকে জার্মেনিয়াম কেন আর ইজিলি যাবে, কারণ নিষিদ্ধ শক্তি গ্যাপটা তার। শুরুতে প্রথম লাইনে আবার উত্তরটা লিখে ফেলবা যে সিলিকন অপেক্ষা জার্মেনিয়াম সহজে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? বলো তো ক খ গ ঘ, গ ঘ তো আসে না, ক প্রশ্নগুলো ক্লিয়ার? ক খ প্রশ্নগুলো ক্লিয়ার সবার? ক্লিয়ার না বলো তো? ক্লিয়ার। এখন এমসিকিউ আসে, আমি বলছিলাম এখান থেকে অনেক এমসিকিউ আসে। ঠিক আছে ভাইয়া, কথার মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে শুনতে, আমি জানি না আজকে এই প্রবলেমটা কেন দিচ্ছে। মাইক্রোফোন সবকিছু ঠিক আছে আমার এখানে, সবকিছু তো ঠিকই দেখতে পাচ্ছি, আটকে যাওয়ার তো কোনো কারণ না। ঠিক আছে, সাবিহা সাদিক, বোর্ডে লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, তুমি একটু জুম ইন করো, জুমের মধ্যে জুম করা যায়। ঠিক আছে, আর জুমের মধ্যে তুমি মনে হয় ছোট করে দেখতেছো, এই জন্য ছোট লাগতেছে, ল্যান্ডস্কেপে নিয়ে নাও। ঠিক আছে, এটা দেখো, প্রশ্নের উত্তর করো। সিলিকনের জন্য যোজন ব্যান্ডের পরিবহন শক্তি গ্যাপ কত? তাড়াতাড়ি, আমার আগে করো, আমার আগে। সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। কালারটা চেঞ্জ করে নি, 1.1 ইলেকট্রন ভোল্ট। পরেরটা উত্তর করো, বোর্ডের প্রশ্ন একদম পরিষ্কার। জার্মেনিয়ামের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কত? 0.7। ঠিক আছে, খেয়াল রাখবা জার্মেনিয়াম কিন্তু জিই, জার্মানির জিই। ঠিক আছে, আরেকটা আছে গ্যালিয়াম, গ্যালিয়াম মানে জিএ। সো দুইটার মধ্যে প্যাচ লাগাবা না, জার্মেনিয়াম মানে জিই। ঠিক আছে,
তারপর জার্মেনিয়ামের ক্যালাসের শক্তি ফাঁক কত? দেখো একই কথা, জার্মেনিয়ামের ক্যালাসের শক্তি ফাঁক বলতে বোঝায় ওই এনার্জি গ্যাপ। সো এনার্জি গ্যাপটা আসলে কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো ফাঁকা থাকে না নিচের কোনটিতে? কোন পদার্থতে কোনো ফাঁকা থাকে না বলো তো? পরিবাহী যেটা। এখানে কোনটা পরিবাহী? সিলিকন, জার্মেনিয়াম এগুলো তো অপরিবাহী, অর্ধপরিবাহী। তারপর সিরামিক্স তো অপরিবাহী। তামাটা এই জায়গাতে হচ্ছে পরিবাহী, তার মানে কপারটা এই জায়গাতে পরিবাহী, কপারের মধ্যে কোনো গ্যাপ থাকে না, দ্যাটস ইট। তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহী কিসের ন্যায় আচরণ করে? তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর পরিবাহিতা বাড়ে, পরিবাহিতা বাড়লে সেটা পরিবাহকের মতো আচরণ করে, ঠিক আছে? পরিবাহকের মতো আচরণ করে, ক্লিয়ার? ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর পরিবাহকত্ব কিরকম হবে? পরিবাহী যেটা আছে সেটা অলরেডি পরিবাহী, সো ওই পরিবাহী যদি তাপমাত্রা বাড়ায় আরও বেশি ইলেকট্রন যাবে, যে ঝামেলা করবে, তার মানে তার রোধটা কমে যাবে, রোধটা বেড়ে যাবে। রোধটা বেড়ে যাওয়ার কারণ কি? কারণ ইলেকট্রনগুলো বাড়ি খাচ্ছে একটা একটার সাথে, রোধটা বেড়ে যাচ্ছে, যার কারণে তার পরিবহন করার ক্ষমতাটা কমে যাবে। তার মানে পরিবাহকত্ব যেটা, পরিবহন করার ক্ষমতা, সেটা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে? সো এখন আমরা চলে যাব আমাদের ডায়োডে। আমাদের যে প্রথম টপিকটা ডায়োড, সেই ডায়োড টপিকটা আজকে চলে যাব, ঠিক আছে? ক্লাস ডিউরেশন 11:30, ঠিক আছে? ক্লিয়ার? ডায়োড শুরু করতে যাচ্ছি, ওকে? ঠিক আছে। ডায়োড শুরু করার আগে সবাই আমাকে এই জিনিসটা বলো, বাজার থেকে কখনো দুধ কিনতে গেছো? সো বাজার থেকে দুধ কিনতে গেলে ঝামেলা হয় একটা, বিশেষ করে গ্রামের দিকে। তখন কি করে? যারা কৃষক আছে তারা দুই টাইপের কাজ করে। একটা হচ্ছে ভালো কৃষক, যারা কি করে একদম খাঁটি দুধটাই তোমার কাছে বিক্রি করে। আর কয়েকজন আছে একটু ঝামেলার, তারা কি করে বলো তো? দুধের মধ্যে কি মিশায়? দুধের মধ্যে মিশাবে পানি, তাই না? সো আমাদের এই কেসেও একটু ঝামেলা আছে। আমরা সেমিকন্ডাক্টর রকমের বানাইতে পারি, একটা হচ্ছে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে ভেজাল, বুঝছো? একটা হচ্ছে বিশুদ্ধ, আমরা দুই রকমের সেমিকন্ডাক্টর বানাইতে পারি। বানান ভুল হয়ে যায়, বিক্ষুব্ধ হয়ে গেছে। একটা হচ্ছে বিশুদ্ধ, যেটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে অবিশুদ্ধ। আমরা দুই রকমের সেমিকন্ডাক্টর পাইতে পারি বাজারে, অবিশুদ্ধ, ইমপিওর বলতে পারো, বা কিছু একটা। অবিশুদ্ধ মানে বুঝে গেছো। সো পিওর মানে বিশুদ্ধ, এটার একটা ইংলিশ ভার্সনের জন্য লিখে দিচ্ছি, এটার একটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এই অবিশুদ্ধ যেটা আছে সেটাকে বলা হয় এক্সট্রিনসিক, ওকে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তাহলে এখন বল, কোনটার দাম বেশি হওয়া উচিত, বা কোনটা আমার জন্য ইউজফুল হওয়া উচিত, বিশুদ্ধটা নাকি অবিশুদ্ধটা? বলো তো, কোনটা আমার জন্য ভালো হওয়া উচিত? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নাকি অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর? কোনটা বলো তো? আমরা নর্মালি এটাই জানি যে বিশুদ্ধটা আসলে মজার, বাট সেমিকন্ডাক্টরে আসলে ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে অবিশুদ্ধটা আমাদের জন্য বেশি কাজের, অবিশুদ্ধটা আমাদের জন্য বেশি মজার, বুঝছো? তার মানে অবিশুদ্ধটা আমাদের জন্য বেশি কাজের। কেন কাজের একটু পরে আসতেছি। আচ্ছা, প্রথম কথা বলো তো, সেমিকন্ডাক্টর বানানোর টার্গেটটা কি? আমাদের তো পরিবাহী দিয়েই হচ্ছে, সেমিকন্ডাক্টর তো পরিবাহী থেকে আরো খারাপ, সে তো পরিবহন করতে পারে না, অর্ধেক পরিবহন করতে পারে, ওকে? তাইলে তাকে দিয়ে আমাদের লাভটা কি? আচ্ছা, নেট প্রবলেম কি আমারই সাইডে নাকি তোমাদের সাইডে? একটু জানাবা। নেট প্রবলেমটা কি আমার সাইডে নাকি তোমার? নেট প্রবলেম কয়েকজন বলতেছো, আমার সাইডে নাকি তোমাদের সাইডে? একটু জানাবা, একটু জানাও তো। এরকম তো কোনো ক্লাসে হয় না। আচ্ছা, আমার থেকে, ওকে? সো আমি দাঁড়াও দেখি, হটস্পট চালু করি, ওয়াইফাই বাদ দেই, ঠিক আছে? হটস্পট চালু করি। হ্যাঁ, আমার সাইডেই, কারণ তোমাদের সাইডে হইলে তোমাদের 1-2 জন হইতো। আচ্ছা, আমি হটস্পট চালু করতেছি, দাঁড়াও আমি চেঞ্জ করে নিই কানেকশনটা, জাস্ট ওয়াইফাইটা সুইচ করে হটস্পটটা কানেক্ট দিচ্ছি, ওকে? এখন যদি ঝামেলা করে, এই দোষ আমার না, বুঝছো? আমি হটস্পট কানেক্ট করতেছি, এরপরও যদি ঝামেলা হয়, সেই দোষ কার বলো তো? আমার না, ঠিক আছে? আমরা হটস্পটে শিফট হয়ে গেছি। এখন বলো ক্লিয়ার কিনা? জুমে যারা আছো, এখন বলো ক্লিয়ার হইছে কিনা? আমরা হটস্পটে কানেক্ট হয়েছি, এখন ক্লিয়ার হইছে?
এখন ঠিক আছে? বাকিরা যার ব্লার আসছিল এখন বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? মোটামুটি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে ডান। ঠিক আছে, ক্লিয়ার। সো আমাদের জন্য এই অবিশুদ্ধটা বেশি কাজের। এখন কথা হচ্ছে যে আমরা সেমিকন্ডাক্টরটা কেন আমাদের দরকার, আমাদের সেমিকন্ডাক্টর কেন দরকার? আমাদের তো ইজিলি হয়ে যাচ্ছে, আমাদের তো যেটা তোমার পরিবাহী সেটা দিয়ে কাজ চলে যাওয়ার কথা। কেন এই অর্ধ পরিবাহী কেন দরকার? এটার ক্ষমতা তো আরও কম, এটা তো আরও কম পরিবহন করতে পারে। সো আমরা কেন অর্ধ পরিবাহী চাই, এটা সেন্সটা বুঝতে হলে তোমাকে আইসিটি শিখতে হবে। আইসিটিতে চ্যাপ্টার 3-তে আমরা কি করি বলো তো? আমরা লজিক খাটাই যে এই লাইনে কারেন্ট আছে, এই লাইনে কারেন্ট নাই, তাইলে অ্যান্ড গেট দিয়ে গেলে ওই লাইনে কি থাকবে। তাহলে তোমার এখন লজিক সেট করতে হবে, লজিক সার্কিটগুলো বানাইতে হবে। এই যে ডায়োড, ডায়োড ট্রানজিস্টার, এগুলো দিয়ে কি বানানো হয়? ওই যে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, নট গেট, এক্সর গেট, এগুলা কিন্তু ডায়োড দিয়েই বানানো হয়, ট্রানজিস্টর দিয়েই বানানো হয়, সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হয়। সো ওই জায়গাতে যে লজিকটা আসলে ক্যালকুলেট হয়, এগুলা ক্যালকুলেশনটা করতে হবে তোমাকে কারেন্ট দিয়ে। 0 আর 1 বাইনারিতে খুব সহজে ক্যালকুলেট করে ফেলো যে এন্ড গেটের দিক দিয়ে 0 আসলে এদিকে 1 আসলে এখানে তোমার 0 হয়ে যাবে। বাট এই অপারেশনটা তোমার কারেন্ট দিয়ে চিন্তা করতে হবে। তার মানে কারেন্টটাকে কন্ট্রোল করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এই লাইনে কারেন্ট আসলে কি হবে, এই লাইনে কারেন্ট আসলে কি হবে, এই লাইনে আমি কত ভোল্টেজ পাঠাবো, এই লাইনে কত ভোল্টেজ যাইতে পারবে। তার মানে কারেন্টটাকে আর ইজিলি, মানে ধরো তার দিয়ে আমি ফ্লো হচ্ছে এরকম ভাবে আর রাখা যাবে না। কারেন্টটাকে আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে। এই নিজেদের কন্ট্রোল করার খাতিরই আমরা আসলে সেমিকন্ডাক্টরটা বেছে নিই। কারণ সেমিকন্ডাক্টরে আমাদের ওই কন্ট্রোল করার মেকানিজমটাই আমাদের শেখায় যে আমরা এখন জাস্ট কারেন্টটা তার দিয়ে কানেক্ট করে দিয়ে ধুমায় কারেন্ট ফ্লো হবে এরকম আমরা চাই না, আমরা এটাকে কন্ট্রোল করব। দেখবা যে খুব সহজে কন্ট্রোল করতে পারতেছি। আমরা যত চাই, আমরা চাইলে বেশি কারেন্ট প্রবাহিত করতে পারবো, আমরা চাইলে কম কারেন্ট প্রবাহিত করতে পারবো। বাট একটা পরিবাহীর মধ্যে তুমি এই কন্ট্রোলটা পাবা না। একটা কপারের তার দিয়ে লাগাই দিলে তুমি কখনো এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবা না যদি না ব্যাটারিটা না চেঞ্জ করো। বাট আমরা এখন ব্যাটারি চেঞ্জ না করেই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। এটাই হচ্ছে সেমিকন্ডাক্টরের গুণ, বুঝছো? তার মানে এটাই হচ্ছে সেমিকন্ডাক্টরের গুণ। এখন এই অবিশুদ্ধটা আমাদের কেন বেশি কাজে লাগে এটা একটু পরে বুঝবো। সো সেমিকন্ডাক্টর কোনগুলা? তোমাদের পর্যায় সারণীর কিছু কিছু মৌল আসলে এই সেমিকন্ডাক্টরের যে প্রপার্টিগুলা, তার মানে প্রপার্টিগুলো আসলে কি, সেমিকন্ডাক্টর কাদেরকে বলবো? যাদের পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ডের গ্যাপ এত বেশি না, আবার পরিবাহীর মতো একদম ওভারল্যাপ করে নেয়, তাদেরকে আমরা অর্ধ পরিবাহী বলি। সো এরকম পর্যায় সারণীর কিছু মৌলকে আমরা অর্ধ পরিবাহী হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগাই। সেটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম। এখন বলো সিলিকনের যোজনী কত? সিলিকনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ তার সর্বশেষ স্তরে 4টা ইলেকট্রন আছে। সর্বশেষ শক্তি স্তরে কার্বনের মতো 4টা ইলেকট্রন আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে কার্বন তারও তো শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, সিলিকন তারও তো শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, তাহলে কার্বন কেন অর্ধপরিবাহী না? দেখো, অর্ধপরিবাহী সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, এটা অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য না। অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য হচ্ছে তার যোজন ব্যান্ডের এনার্জি আর পরিবহন ব্যান্ডের এনার্জি, সেটা অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। সো সিলিকন, জার্মেনিয়াম এগুলার ওই বৈশিষ্ট্যটা অর্ধপরিবাহীর সাথে মিলে, তাই এরা অর্ধপরিবাহী। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। সো সিলিকনের সর্ববহিষ্ঠ স্তরে 4টা করে ইলেকট্রন থাকে এবং তারা সমযোজী বন্ধন গঠন করে, পাশাপাশি এরকম ক্যালাস গঠন করে। তাহলে 4টা করে যদি বন্ধন যুক্ত করে, তার 4 ভাই 4 জনের সাথে ফ্রেন্ডশিপ করবে এবং সমযোজী বন্ধনে কি হয়, তুমি একটা দিবা আমি একটা দিব, দুইজন মিলে এরকম ভাবে বসবাস করবো, তাই তো? এটাই তো হয় তোমার সমযোজী বন্ধনে। এই একটা ইলেকট্রন দেয়, এই একটা ইলেকট্রন দেয়, দুইজন মিলে বন্ড করে। সমযোজী বন্ধনে তো তাই হয়। সো সিলিকন ক্যালাসটা এইভাবেই গঠন করে। সো এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে পিওর বা বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার মানে এটা কি বলতো, এটা আমাদের ইন্ট্রিনসিক বা পিওর সেমিকন্ডাক্টর। এই যে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরটা আমাদের জন্য। আমার প্রবলেম আবার হচ্ছে। মোহাম্মদ নাইম, বাকিরা বলো তো, পুষ্প, তাসনিয়া, ইমতিয়াজ, নেট প্রবলেম হচ্ছে? এমন কেন হচ্ছে বুঝলাম না। তাইলে আজকে হয়তো কোনো সার্ভারেরই সমস্যা, বুঝছো? হয়তো বাংলাদেশের কোনো সার্ভারেরই সমস্যা। কারণ আমি আছি 7 তলার উপর, এই জায়গাতে ঢাকার মধ্যে 4G তো অনেক বেশি ভালো হওয়ার কথা। ঠিক আছে, মানে ক্লাসটা নেয়ার মতো কিনা আমাকে বলো, আমরা আগানোর মতো, আগাইতে পারবো? এখন আবার ঠিক আছে,
আগাইতে পারবো? তোমরা যদি বলো তাহলে আমরা আগাবো, ঠিক আছে? ওকে, সো যতটুকু পড়া যায়, আর আমি রেকর্ড করতেছি, আমার এখানে রেকর্ডিংয়ে কোনো আটকাবে না, কারণ রেকর্ডিংটা তো লোকালি হচ্ছে, সো রেকর্ডিংটার মধ্যে একদম ক্লিয়ারই থাকবে, ঠিক আছে? সো আমরা এই ইন্ট্রিনসিক বা পিওরটা দিয়ে কোনো কিছু করতে পারি না। খুবই মজা লাগবে তোমাদের এই জিনিসটা। এখন দেখো, আমাদের এই অবিশুদ্ধটা দরকার হয়। এখন অবিশুদ্ধ আমরা দুইভাবে করতে পারি। দেখো, দুধের সাথে তুমি পানি মিশিয়ে অবিশুদ্ধ করতে পারো, দুধের সাথে তুমি আবার ফুয়েল পাউডার মিশিয়ে অবিশুদ্ধ করতে পারো। তার মানে একটা জিনিস অনেকভাবে অবিশুদ্ধ করা যায়। তার মানে অবিশুদ্ধটা আমরা দুইভাবে করতে পারি। এক, যদি আমরা এখান থেকে মধ্যে থেকে একটা সিলিকন আমরা একটা আছে যার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, এরকম মৌল রিপ্লেস করি, তাইলেও এটা অবিশুদ্ধ হয়ে যাবে। আমরা যদি পঞ্চযোজী যে মৌল আছে ওই রকম মৌল দিয়ে রিপ্লেস করি, তাইলেও সেটা অবিশুদ্ধ হয়ে যাবে। তার মানে আমরা দুধের মধ্যে যেমন ভেজাল মিশাচ্ছি, এখানে সিলিকন সরায়া এখানে একটা পঞ্চযোজী মৌল মনে করো বসায় দিলাম, ফসফরাস বসায় দিলাম, তখন এটা অবিশুদ্ধ হয়ে যাবে। এখানে সিলিকন সরায় আমি একটা আর্সেনিক বসায় দিলাম, তখন এটা অবিশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমরা অবিশুদ্ধ করার প্রক্রিয়াটা কি? এখানে তো আর পানি মিশাইতে পারবো না, সিলিকন সরায় অন্য কোনোটা ইম্পোস্টার ঢুকায় দিব একটা, ঠিক আছে? যেটা সিলিকন না, অন্য কোনো একটা মৌল। সো অন্য কোনো একটা মৌল কি করতে পারি? আমরা 3 যোজি দিয়ে ডোপিং করতে পারি এবং পঞ্চযোজি দিয়ে এটাকে অবিশুদ্ধ করতে পারি। এবং এই অবিশুদ্ধ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি বলতো? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডোপ, ঠিক আছে? ইউজ করবো এখন। এই অবিশুদ্ধ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডোপিং। তার মানে একটা পিওর সেমিকন্ডাক্টরকে, একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল দিয়ে অবিশুদ্ধ করার প্রক্রিয়াটার নামই কি বলতো? ডোপিং। সো ডেফিনেশনে কোনো সমস্যা নেই। তার মানে ডোপিং জিনিসটা ক্লিয়ার। আমরা কতভাবে অবিশুদ্ধ বানাইতে পারি? 3 যোজী মৌল দিয়ে, পঞ্চযোজী মৌল দিয়ে। এখন 3 যোজী মৌল দিচ্ছি নাকি পঞ্চযোজী মৌল দিচ্ছি, সে অনুযায়ী আমার সেমিকন্ডাক্টর তার 2 টাইপের হয়ে যায়। ধরো আমি দুধের মধ্যে মিশালাম পানি, তাইলে সেটা এক রকমের দুধ। আমি দুধের মধ্যে মিশালাম মধু, তাইলে সেটা আরেক রকমের দুধ। তার মানে আমি কত রকমের বা কোন টাইপের অবিশুদ্ধটা তার মধ্যে আনতেছি, সেটার উপর ডিপেন্ড করে আমরা 2 রকমের ডায়োড পাই, 2 রকমের। সো একটা বলি আমরা এন টাইপ, আমরা আরো অনেক ডিটেলসে পড়বো, প্যারা নিও না। একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, যখন আমরা পঞ্চযোজী যে মৌলগুলো আছে সেগুলো দিয়ে যখন ডোপিং করি। কেন এটাকে এন টাইপ বলতেছি, পরে আসতেছি। আরেকটাকে আমরা নাম দেই পি টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে দুইটাই কিন্তু অবিশুদ্ধ, এটা অবিশুদ্ধ, এটা অবিশুদ্ধ। জাস্ট ডিফারেন্সটা কি? একটার মধ্যে পঞ্চযোজী দিয়ে অবিশুদ্ধ করছি, আর একটার মধ্যে ত্রিযোজী মৌল ইম্পোস্টার ঢুকে অবিশুদ্ধ করছি। একটাকে বলা হয় এন টাইপ আর একটাকে বলা হয় পি টাইপ, ঠিক আছে? এখন এই এন টাইপের জন্য আমরা পঞ্চযোজী মৌল কোনগুলা বেছে নিই বলো তো? এন টাইপের জন্য কি বেছে নিই? ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, এগুলাকে আমরা বেছে নিই হচ্ছে পঞ্চযোজী মৌল হিসেবে। মানে তোমার হচ্ছে পঞ্চযোজী মৌল কি? ফসফরাসের বৈশিষ্ট্য স্তরে কয়টা ইলেকট্রন? 5টা, আর্সেনিকেরও 5টা, অ্যান্টিমনিরও 5টা। সো এগুলাকে আমরা যখন পঞ্চযোজী দিয়ে অবিশুদ্ধ করতে চাই বা ডোপিং করতে চাই, তখন আমরা এগুলা বেছে নিই। যখন আমরা ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করতে চাই বা 3 যোজী মৌল দিয়ে ডোপিং করতে চাই, তখন আমরা বেছে নিই হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলাকে আমরা বেছে নিই হচ্ছে যখন আমরা ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তার মানে অবিশুদ্ধ আমরা 2 ভাবে করতে পারতেছি। একটা হচ্ছে পি টাইপ দিয়ে বা পঞ্চযোজী দিয়ে, আর একটা হচ্ছে এন টাইপ দিয়ে, আর একটা হচ্ছে ত্রিযোজী দিয়ে, মানে ত্রিযোজী বা এন টাইপ দিয়ে। এতটুকু ক্লিয়ার সবাই? এই ডোপিংটা আনলে কি হয় সেটা এখন দেখব। ক্লিয়ার সবাই? ঠিক আছে, যে ক্লিয়ার। এখন দেখো একটা কাহিনী চিন্তা করো এরকম। ধরো তোমার 4টা হাত বা তোমার ধরো 2টা হাত, অ্যালুমিনিয়াম মেটাল দিয়েও হবে, হ্যাঁ হবে। আমরা ত্রিযোজী যে কোনো মৌল দিয়ে এখানে ঢুকাই দিতে পারবো, ইম্পোস্টার নিয়ে আসতে পারবো। এখন বলো তোমার 2টা হাত, ঠিক আছে? তাহলে 2টা হাত দিয়ে তুমি কয়টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের হাত ধরতে পারবা বলো? 2টা হাত দিয়ে 2 পাশের 2 জনের হাত তুমি ধরতে পারবা, রাইট? তার মানে এখন যদি আমি যদি বলি যে তোমার 2টা হাত এবং তোমার যে জীবন সঙ্গিনী বা সঙ্গী তার হচ্ছে 1টা হাত, তাইলে 1টা হাত দিয়ে তারে ধরবা, আরেকটা হাত তো ফাঁকা, কাউরে ধরতে পারবে না তো। তার মানে আরেকটা জায়গায় খালি পড়ে থাকবে। আমার জোকটা অনেকটা ডার্ক হয়ে গেছে, তারপরেও ব্যাপারটা। আমরা যদি ত্রিযোজী মৌল, এই অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম, এগুলা দিয়ে যদি ডোপিংটা করি, তাহলে সমস্যা হয় এই অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম বা বোরন এগুলার তো সর্ববৈশিষ্ট্য স্তরে 3টে ইলেকট্রন, বাট সিলিকন রে ধরতে তো
চারটা ইলেকট্রনের চারটা সমযোজী বন্ধন গঠন করতে হবে। সো এগুলা দিয়ে যদি ডোপিং করি তাইলে যেই জায়গায় আমি অ্যালুমিনিয়াম দিচ্ছি ওই জায়গায় একটা ফাঁকা স্থান সৃষ্টি হবে, একটা বন্ধন সেখানে হবে না। তার মানে এই জায়গাগুলোতে দেখো আমাদের একটা কি সৃষ্টি হচ্ছে, একটা ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, রাইট? ইয়েস, বুঝা গেছে? এই ফাঁকা স্থানটার একটা সুন্দর নাম আছে। এই ফাঁকা স্থানটার একটা সুন্দর নাম হচ্ছে হোল। নাম কি বলতো? এটাকে কি বলা হয়? হোল বলা হয়। তার মানে যখন তুমি যত বেশি ত্রিযোজী মৌল দিয়া ইম্পোস্টার দিবা বা যত বেশি ত্রিযোজী মৌল এটার মধ্যে ইম্পোজ করবা তত বেশি খালি জায়গা সৃষ্টি হবে, তত বেশি হোল ক্রিয়েট হবে, ফাঁকা জায়গা ক্রিয়েট হবে ওই জায়গাতে। এখন এর উল্টা কাজটা হবে যখন তুমি এন টাইপ দিয়ে ডোপিং করবা বা পঞ্চযোজী দিয়ে ডোপিং করবা। যেটা পঞ্চযোজী, তার হাত তো 5টা, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 5টা ইলেকট্রন। তাহলে সেই 5টা ইলেকট্রন যখন সিলিকনের সাথে বাইন্ড করবে, একটা ইলেকট্রন বলো সে কি সিঙ্গেল পড়ে থাকবে না বলো তো? মনের দুঃখে তার কোনো সঙ্গী নাই, সে সিঙ্গেল পড়ে থাকবে। তার মানে যখন তুমি পঞ্চযোজী দিয়ে ডোপিং করো তখন তুমি যে জিনিসটা পাচ্ছ অনেকগুলা ফ্রি ইলেকট্রন পাচ্ছ, যেগুলো আসলে বাইন্ডিং করা না, বন্ধনে না, যেগুলো ফ্রি হয়ে আছে, খালি ফ্রি হয়ে আছে। তার মানে যখন তুমি পঞ্চযোজী দিয়ে ডোপিং করো তখন তুমি যে জিনিসটা পাও অনেকগুলা ফ্রি ইলেকট্রন পাও। দেখছো আমরা এখন জিনিসটাকে কন্ট্রোল করে ফেলছি। কেমনে বলো? আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করে ফেলছি কেমনে বলো তো? এই জিনিসটাকে এমনে কন্ট্রোল করছি যে আমাদের ইলেকট্রন সংখ্যা এখন আমাদের নিজের মর্জি মতো আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যত বেশি পঞ্চযোজী দিয়ে ডোপিং করব তত বেশি ফ্রি ইলেকট্রন পাওয়া যাব। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে কারেন্ট প্রবাহটা কাইন্ড অফ আমাদের মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। তার মানে ডোপিং করা বা ডোপিং মেকানিজম এটাও আমাদের একটা কারেন্টটাকে কন্ট্রোল করার একটা ওয়ে বা কারেন্টটাকে কন্ট্রোল করার একটা পদ্ধতি। তার মানে যত বেশি ডোপিং করব তত বেশি ফ্রি ইলেকট্রন পাবো, তত বেশি তড়িৎ প্রবাহ পাবো। যত কম ডোপিং করব তত কম ফ্রি ইলেকট্রন পাবো, তত কম আমরা তড়িৎ প্রবাহ পাবো। তার উপর টেম্পারেচারের প্রভাব তো আছে, এখানে টেম্পারেচারের প্রভাবটা আমরা আনছি না, এখানে জাস্ট ডোপিংয়ের প্রভাবটা আমরা কথাবার্তা বলতেছি। বলো ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? নাহিয়ান, আফরাহিম, ইমতিয়াজ, নাইম, ঠিক আছে, ক্লিয়ার, ডান। তার মানে আমরা পঞ্চযোজী দিয়ে যখন ডোপিং করি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, যখন পঞ্চযোজী দিয়ে ডোপিং করি তখন কি থাকে বলতো? অনেকগুলো ফ্রি ইলেকট্রন পড়ে থাকে যেগুলো ফাঁকা জায়গায়। আর যখন ত্রিযোজী দিয়ে ডোপিং করি তখন কি পড়ে থাকে বলতো? অনেকগুলো ফাঁকা জায়গা পড়ে থাকে, অনেকগুলো ফাঁকা জায়গা পড়ে থাকে, যেটাকে আমরা বলছি হোল। এখন খুবই মজার একটা টপিক, এখান থেকে একটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসতে পারে। তার মানে ধরো আমি একটা পরমাণুতে মানে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে অনেক বেশি পঞ্চযোজী দিয়ে ডোপিং করতেছি। কি করতেছি? অনেক বেশি পঞ্চযোজী দিয়ে ডোপিং করতেছি। তাইলে এখানে কি থাকবে বলো তো? অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকবে। বলো একমত কিনা? একমত? অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকবে। সো এই যে তোমার সেমিকন্ডাক্টরটা, এটাকে আমরা কি বলতেছি? এটার একটা নাম দিচ্ছি, যেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর। কেন এন আসছে নামে? কারণ ইলেকট্রন যেহেতু নেগেটিভ, এখানে অনেকগুলো ইলেকট্রন পাচ্ছি, যে কারণে এটার নামটাকে এন টাইপ ধরা হয়। মানে তোমার ওই যখন এই সেন্স অনুযায়ী তারা এন টাইপ নাম দিয়ে দিছে। তুমি যদি হোল দিয়ে ডোপিং করো তাইলে অনেকগুলা কি পাবা বলো তো? অনেকগুলা হোল খুঁজে পাবা, তাই না বলো তো? ফাঁকা জায়গা খুঁজে পাবা। আমরা এখন থেকে এইরকম ভাবেই রিপ্রেজেন্ট করবো জিনিসটাকে, অনেকগুলা ফাঁকা জায়গা তুমি পেয়ে যাবা। ক্লিয়ার? যখন তুমি কি করছো? যখন তুমি ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করছো, যখন তুমি ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করছো। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই ত্রিযোজী দিয়ে ডোপিং করলে এটাকে কি বলি আমি? পি টাইপ। কারণ এখানে যেহেতু ইলেকট্রন পাচ্ছি না, তার মানে ইলেকট্রনের বিপরীত রাশি পজিটিভ, সো পজিটিভের জন্য এটার নাম পি টাইপ তখন তারা দিছে। সো এখন যদি তোমাকে প্রশ্ন করি যে পি টাইপ সেমিকন্ডাক্টর এটা নেগেটিভ নাকি তোমার হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর এটা নেগেটিভ, বলো তো কোনটার চার্জ পজিটিভ আর কোনটার চার্জ নেগেটিভ? বলো তো যে কোন পদার্থটা বা কোন বস্তুটা এখানে চার্জে চার্জিত, নেগেটিভ চার্জে চার্জিত? উত্তরটা তোমরা সবাই বলবা জানি যে এন টাইপ সেমিকন্ডাক্টরটা নেগেটিভ চার্জে চার্জিত, বাট উত্তরটা ভুল। এই জন্য এটা অ্যাডমিশনের এমসিকিউ হিসেবে আসে। এখানে কোনোটাই চার্জিত না, এখানে পি টাইপ বা এন টাইপ দুইটাই কি বলতো? দুইটাই কি চার্জিত না, মানে তাদের চার্জটা কি বলতো? নিউট্রাল। তার মানে কোনোটাই চার্জিত নয়, কোনোটি চার্জিত নয়, মনে থাকবে? চার্জিত নয়। এখন কথা বলবা তোমরা ভাই কেমনে?
কোনোটাই চার্জিত নেই। দেখতে পাচ্ছি ভাই এখানে ইলেকট্রন, তারপরে আপনি বলতেছেন এখানে কেন চার্জ নেই। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, চার্জ কখন ক্রিয়েট হয়? তোমরা স্থির তড়িতে পড়ছো, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এইটা থেকে যখন ইলেকট্রন বের হয়ে যায়, মনে করো এখানে অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়াম থেকে যখন ইলেকট্রন বের হয়ে যাবে তখন এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম প্লাস। তার মানে তখন তার মধ্যে চার্জের সঞ্চার হয়েছে। ইয়েস, মানে চার্জের সঞ্চার কখন? আমার প্রোটন নাম্বার যতগুলা তত নাই, এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, তখন আসলে আমার চার্জের সঞ্চার হয়। যে এখানে অ্যালুমিনিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা কত বলো তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তার মানে 13। তার মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। তার মানে এই অ্যালুমিনিয়ামে 13টা প্রোটন ছিল, 13টা ইলেকট্রন ছিল, রাইট? তার মানে এই অ্যালুমিনিয়ামটা কি নিউট্রাল ছিল না? 13টা প্রোটন 13টা ইলেকট্রন, তার মানে প্রোটন আর ইলেকট্রনের চার্জ ব্যালেন্সড। এই অ্যালুমিনিয়ামটা নিউট্রাল ছিল? ইয়েস, সে নিউট্রাল ছিল। এই অ্যালুমিনিয়ামটা নিউট্রাল ছিল? ইয়েস, সে নিউট্রাল ছিল। বাট যখনই তার মধ্যে থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে তার 13টা থেকে 12টা ইলেকট্রন হয়ে গেছে এবং 13টা প্রোটন পরে আছে নিউক্লিয়াসে, তখন সে আসলে 1+ হয়ে গেছে। তখন তার মধ্যে চার্জের সঞ্চার হয়েছে, কারণ তার প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার ব্যালেন্স না। তার মানে চার্জের সঞ্চার হয় কখন? যখন প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বারের ইমব্যালেন্স হয়, তখনই চার্জের সঞ্চার হয়। একটা অক্সিজেন যখন বাইরে থেকে ইলেকট্রন আসে তখনই O- হয়ে যায়, ঠিক আছে? তার মানে তখন প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার আর ব্যালেন্স নাই। তার মানে চার্জের সঞ্চার কখন হয়? যখন প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার ব্যালেন্স থাকে না। এখন একটু বলো, যেটা তোমার পিওর সেমিকন্ডাক্টর, এটা কি ব্যালেন্সড আছে কিনা? সিলিকনের যতগুলা প্রোটন ততগুলা ইলেকট্রন, তার মানে ব্যালেন্সড আছে। তার মানে নিউট্রাল আছে? ইয়েস, এটা নিউট্রাল আছে, এটা নিউট্রাল আছে। এখন তুমি যখন ডোপিং করতেছো, তুমি বাইরে থেকে একটা আস্ত পরমাণু এসে এখানে ঢুকাচ্ছ, বাইরে থেকে একটা অ্যালুমিনিয়াম পরমাণু ঢুকাচ্ছ। তার মানে অ্যালুমিনিয়াম পরমাণুটা যখন আমার হাতে আছে, এটার কি নিউট্রাল আছে না? এটা তো নিউট্রাল আছে। এটার মধ্যে 13টা প্রোটন আছে, 13টা ইলেকট্রন আছে, তার মানে সে নিউট্রাল আছে। আবার এই জিনিসটাও যদি এখানে বসায় দিই, কি হইলো? কিছুই তো হইলো না। এটাও নিউট্রাল ছিল, এটাও নিউট্রাল ছিল, এটা দুটো একসাথে নিউট্রালই থাকবে। জাস্ট এক্সট্রা যে জিনিসটা হইলো, একটা বন্ধন ক্রিয়েট নাই, একটা ফাঁক, বুঝছো? এটা নিউট্রাল ছিল, আমার কাছে একটা পি টাইপ মৌল বা পঞ্চযোজী মৌল, এটার মধ্যে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তার মানে এটা নিউট্রাল, ঠিক আছে? এক্সট্রা কিছু নাই, এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল। বাট এটা যখন এখানে দিলাম, তখন একটা ইলেকট্রন বন্ধন ক্রিয়েট করে নাই, জাস্ট একটা ফ্রি হিসেবে আছে। তার মানে এখানে প্রোটন আর ইলেকট্রনের নাম্বারে কোনো চেঞ্জ হয় নাই, যে কারণে দুইটা চার্জিত না। তার মানে চার্জটা এই জায়গাতে কি বলতো? কোনোটাই চার্জিত না, দুইটাই নিউট্রাল। বলো ক্লিয়ার কিনা? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। অ্যাডমিশনে বারবার আসে, বা যে কোনো পরীক্ষাতে বারবার আসে, যে কোনো পরীক্ষাতে বারবার আসে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার এভরিওয়ান? ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা আরেকটা জিনিস বুঝবো, একটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, একটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। বলতো মেজরিটি কারা? যাদের সংখ্যা বেশি থাকে। তাইলে এন টাইপ সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এই এন টাইপ সেমিকন্ডাক্টরে তুমি কি করো? পঞ্চযোজী দিয়ে ডোপিং করো, যেখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন পাও। তার মানে ওইখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা মেজরিটি ইলেকট্রনের সংখ্যা, ফ্রি ইলেকট্রন মেজরিটি। তার মানে এন টাইপে মেজরিটি থাকে হচ্ছে ফ্রি ইলেকট্রন, মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকে হচ্ছে ইলেকট্রন। কারণ কি? তুমি পঞ্চযোজী দিয়ে ডোপিং করতেছো, মেজরিটি এখানে ফ্রি ইলেকট্রন থাকবে। বাট এটা এমন না পঞ্চযোজী দিয়ে দেয়া যাবে না, এমন না। ওটার মধ্যেও মনে করো আমি পঞ্চযোজী ঢুকাইছি 100টা, ত্রিযোজী ঢুকাইলাম 3টা, তাহলে 3টা কি হোল ক্রিয়েট হবে না? 3টা হোল। তার মানে এটা এন টাইপ এই জন্য বলতেছি, কারণ এখানে মেজরিটিটা পঞ্চযোজী দিয়ে মেজরিটি ডোপিং করছি। যেহেতু পঞ্চযোজী দিয়ে সবচেয়ে বেশি ডোপিং করছি, এই জন্য এটার নাম হচ্ছে এন টাইপ। তার মানে এই জন্য মেজরিটি হচ্ছে ইলেকট্রন। বাট এর মানে এই না যে আমি 3 যোজি দিয়ে ওই জায়গাতে কিছু দিব না। হ্যাঁ, এই জায়গাতেও 1 2টা 3 যোজি দিয়ে ডোপিং করতে পারি। সো 1 2টা হোল এখানে ক্রিয়েট হইতে পারে। পি টাইপের মধ্যে আমি মেজরিটি 3 যোজনীর মৌল দিয়ে ডোপিং করছি। বাট এর মানে এই না যে পঞ্চযোজী 1 2টা দেই নাই, এমন হইতে পারে পঞ্চযোজী 1 2টা দিছি। তার মানে পি টাইপের মধ্যেও ফ্রি ইলেকট্রন 1 2টা থাকতে পারে। আবার তোমার হচ্ছে এন টাইপের মধ্যেও ফ্রি যে তোমার হোলগুলা 1 2টা থাকতে পারে। বুঝছো? ঠিক আছে? 19-20 का फर्क है ना, 19-20 का ना, এখানে
19 লাখ আর তোমার হচ্ছে 19-এর ফারাক, বুঝছো? 50-50 হবে না, এটা তো তোমার ম্যানুফ্যাকচার করতেছো তুমি, এখন কোম্পানি, তুমি সিলিকন ভ্যালিতে তোমার একটা কোম্পানি আছে, এখন তুমি এমন কোনো ডায়োড বানায় কাউকে দিবা না যেখানে 50-50 আছে, যেখানে পি টাইপও নাই এন টাইপও নাই, মানে তোমার অর্ধেক এন টাইপ করছো, করো, এরকম ডায়োড তো তুমি ম্যানুফ্যাকচার করবে না, কারণ এটা যে কিনে নেবে সে কোনো কাজেই আনতে পারবে না এটাকে, কারণ এইভাবে আমরা ডোপিং করতেছি তো কোনো না কোনো একটা কাজে লাগাবো, তাই সো কাজে যদি না লাগে তাহলে তো হবে না। আর এটা কিন্তু আমরা ম্যানুয়ালি পুশ করতেছি, ম্যানুয়ালি আমরা ডোপিং করতেছি, ম্যানুয়ালি পুশ করতেছি। তোমরা দেখবা যে যেই তোমার আছে প্রসেসরগুলো আছে, একটা মোবাইলের একটা ভালো ফিচার হচ্ছে তার প্রসেসরটা কত ন্যানোমিটার আর্কিটেকচারে গঠিত। দেখবা যে অ্যাপেলের গুলা তারা 4 ন্যানোমিটার রেঞ্জে চলে গেছে, বাট তুমি কম দামে একটা অ্যান্ড্রয়েড কিনো 10,000-12,000-এর, তখন দেখবা যে ওইটার প্রসেসরটা তোমার হচ্ছে 13 ন্যানোমিটার বা 14 ন্যানোমিটার এরকম আর্কিটেকচারে গঠিত। সো যত দামি ফোন বা দামি প্রসেসর তারা কি করছে, তারা সেমিকন্ডাক্টরের সাইজটা এত ছোট বানাইতে পারছে যে ওইটা ন্যানোমিটার রেঞ্জে চলে গেছে, 4 ন্যানোমিটার রেঞ্জে। তাইলে ডোপিংটা কোন রেঞ্জে হচ্ছে একটু চিন্তা করো, যে সেমিকন্ডাক্টর পুরো ডায়োডটা বা পুরো ট্রানজিস্টরটাই 4 ন্যানোমিটারের মধ্যে চলে গেছে, তাহলে ওইটার ভিতরেই তুমি ডোপিং করতেছো, মানে ওইটার ভিতরে তুমি হচ্ছে ডোপিং করতেছো, মানে তোমার হচ্ছে যে অবিশুদ্ধটা সেটা আনতেছো। তার মানে তুমি কোন লেভেলে, কত সূক্ষ্ম লেভেলে তুমি হচ্ছে পুশ করতেছো। তো এই জিনিসগুলো কান্ট্রিগুলোতে ডায়োড দিয়ে কি কাজ হয়, সব কাজই ডায়োড দিয়ে হয়। এই যে তুমি যে মোবাইল ফোনটাই দেখতেছো, এটার যে বড় ভার্সন মানে পুরাতন ভার্সনগুলো ডায়োড দিয়েই তৈরি হইতো, ঠিক আছে? তুমি যে ফোনটা ইউজ করতো সেটার প্রসেসরটা ট্রানজিস্টর এখানে ইউজ হচ্ছে, বা প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে ডায়োড ট্রানজিস্টর ছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইসই হবে না। আজকের দিনের কোনো ইলেকট্রনিক ডিভাইসই ডায়োড ট্রানজিস্টর ছাড়া হবে না, এবং এগুলো আমরা দেখতে পাই না। নর্মালি ট্রানজিস্টর যদি তুমি বাজার থেকে কিনো, এটা এতটুকু বড় হয়, ডায়োডও এতটুকু বড় হয়, তুমি হাত দিয়ে ধরতে পারবা। কিন্তু যেগুলা প্র্যাকটিক্যাল লেভেলে ইউজ হয়, যেগুলো ধরো মোবাইলের ভিতরে ইউজ হচ্ছে বা ল্যাপটপের ভিতরে ইউজ হচ্ছে, ওগুলো এতই ছোট ন্যানোমিটার রেঞ্জে চলে গেছে, ন্যানোমিটার থেকে আরো ছোট রেঞ্জে চলে গেছে, বুঝছো? ওকে, সো আমরা বাজারে আসলে কিনতে পাই ডায়োড ট্রানজিস্টর কিনতে পাই, বাট প্র্যাকটিক্যালগুলো যেগুলো বাস্তবে ইউজ হয় সেগুলো আরো অনেক ছোট, যেগুলো আমরা সাধারণ খালি চোখে দেখতে পারবো না। ওকে, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এগুলো আমরা ম্যানুয়ালি পুশ করি, সো আমরা যেটা ইচ্ছা পুশ করতে পারি এখানে, ঠিক আছে? ওকে, সো তোমরা ফোন কিনতে গেলে এখন দেখবা যে ফোনের মধ্যে প্রসেসরের একটা ফিচার হিসেবে লেখা থাকে যে কত ন্যানোমিটার আর্কিটেকচারে গঠিত। এখানে এন টাইপ মেজরিটি কোনটা থাকে, ইলেকট্রন, তার মানে মাইনরিটি কিছু না কিছু থাকতে পারে। তাইলে মাইনরিটি কোনটা বলতো, যেটা হচ্ছে কম সংখ্যক, তার মানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কোনটা বলতো এন টাইপে, সেটা হচ্ছে হোলটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ক্লিয়ার? এখন যদি আমি পি টাইপের সেমিকন্ডাক্টরের কথা বলি, জিনিসটা কি উল্টে যাবে না বলো? এমসিকিউ হিসেবে পি টাইপের সেমিকন্ডাক্টরে কোনটা, এটাও কিন্তু এমসিকিউ, এগুলোও কিন্তু এমসিকিউ। পি টাইপের সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? মেজরিটি হচ্ছে পি টাইপে হোল, আর মাইনরিটি হচ্ছে পি টাইপে ইলেকট্রন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তার মানে আমরা যদি ডোপিং বাড়াই, আমরা যদি যত বেশি ডোপিং করব, আমার পরিবহন করার ক্ষমতাটা বা এই মেজরিটি চার্জটা তত বাড়বে না। আমি ডোপিং যদি বাড়াই তাইলে এই মেজরিটি চার্জ ক্যারিয়ারটা কি বাড়বে না বলো তো? ইয়েস, কারণ তত বেশি ফ্রি ইলেকট্রন আসবে। আমি যদি ডোপিং বাড়াই, মাইনরিটি চার্জ এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল যেটা, বাড়বে না? ইয়েস, বাড়বে। এতটুকু ওভারঅল সবার ক্লিয়ার? তার মানে পি টাইপ এন টাইপ কোনোটাই চার্জিত না, দুইজনই নিউট্রাল। বাট এন টাইপে ফ্রি ইলেকট্রন থাকে কারণ পঞ্চযোজি দিয়ে ডোপিং করি, পি টাইপে হোল থাকে, ফাঁকা জায়গা থাকে যেখানে ত্রিযোজি দিয়ে ডোপিং করি, ঠিক আছে? সো এখান থেকে আমাদের বেশ কিছু ক নাম্বার প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন আসে দেখো কি বলছে। ডোপিং কেন করা হয় বলো তো? ডোপিং কেন করা হয়? ডোপিং করানোর কারণটা হচ্ছে যে আমাদের টার্গেটটাই হচ্ছে তড়িৎ প্রবাহটাকে কন্ট্রোল করা। সো তড়িৎ প্রবাহ তখনই কন্ট্রোল করতে পারবো যখন আমাদের যে চার্জ ক্যারিয়ারটা যেটা তড়িৎ প্রবহন করে, সেটা যখন তাকে আমরা পরিবাহীর মধ্যে ওই জিনিসটা কন্ট্রোল করতে পারি না। একটা কপারের আমাদের হাতে নাই, তাই না? সো ডোপিং করা এই জন্য হয় যে আমরা সেমিকন্ডাক্টরের কতগুলো ফ্রি ইলেকট্রন চাচ্ছি সেটা আমাদের কন্ট্রোলে থাকবে। তার মানে তড়িৎ প্রবাহটাকে কন্ট্রোল করার জন্যই মূলত ডোপিংটা করা হয়, ঠিক আছে? ভাইয়া, লাল তেঁতুলের বীজের মতো ওইগুলা কি ডায়োড? হেই, লাল তেঁতুলের বীজ ওটা কই পাইছো, কই দেখছো লাল তেঁতুলের বীজ? ও আচ্ছা, হয়তো কোনো জায়গায় টিভি খুলছো,
সো ওই সার্কিটগুলোতে দেখছো তাই না? না, লাল লাল তেঁতুলের বীজ ওটা অনেক সময় ক্যাপাসিটর হয়, ক্যাপাসিটর ওরকম লাল কালারের হয়। ডায়োড সাধারণত সার্কিটের ভিতরে মডার্ন টিভিগুলোতে দেখবা না, মডার্ন টিভিগুলোতে তুমি ডায়োড খুলে দেখতে পারবা না। বাট পুরাতন যে টিভি যেগুলো হচ্ছে বাক্স টিভি, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার পিছনে একটা লাইট জ্বলতো, ওই টিভিগুলো খুললে দেখবা যে ওইখানে ছোট ছোট ডায়োড আছে, ট্রানজিস্টর আছে। সো ওইগুলো হচ্ছে পুরাতন আর্কিটেকচার, মানে যেগুলো সাদা কালো টিভি সেগুলো, ঠিক আছে। আমি ছোটোবেলায় তোমার মতো মনে করতাম, আমাদের একটা সাদা কালো টিভি ছিল গ্রামে। সো ওই টিভিটা যখন নষ্ট হইতো আমার মামা এসে ঠিক করতো আর কি, মানে মামা ওই জিনিসগুলো পারতো। সো উনি খুলে এই জিনিসগুলো দেখতো, তখন আমার কাছে মনে হতো ওই যে ওটার ভিতরে যে ছোটো ছোটো ডায়োড বা ট্রানজিস্টর বা ক্যাপাসিটরগুলো আছে ওগুলো হয়তো না, ওরাই হচ্ছে মুভির মধ্যে টিভি দিলে, বুঝছো? ঠিক আছে। সো ডোপিং তড়িৎ প্রবাহের জন্য সহায়ক কেন বলো তো? ডোপিং যত বাড়াবো তত বেশি তড়িৎ প্রবাহ হবে, কারণ এরা কি, এরা হচ্ছে তোমার চার্জ ক্যারিয়ার। ডোপিং কিভাবে অর্ধ পরিবাহিত তড়িৎ পরিবাহিতাকে প্রবাহিত করে বলো তো? এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো না। যত ডোপিং বাড়াবো তত ফ্রি তড়িৎ প্রবাহ, যারা তড়িৎ প্রবাহ করে ফ্রি ইলেকট্রন বা হোল, তাদের সংখ্যা বাড়বে। তার মানে ডোপিং করাটা আমাদের আসলে পরিবাহিতাকে প্রবাহিত করে। এরপরে কি কি প্রশ্ন আসে এই জায়গা থেকে দেখো, খ নম্বরে কুমিল্লা বোর্ডে আসে 17তে, পি টাইপ অর্ধপরিবাহী আদান বাহক হোল। এখানে পি টাইপ সম্পর্কে যা যা জানো সব লিখে ফেলবা। যে আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কি করি, আমরা ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করি, যে কারণে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যে কারণে ওই জায়গাতে অনেক বেশি ফাঁকা জায়গা তৈরি হয়, যে কারণে পি টাইপের আদান বাহককে আমরা হোল বলি, বা মেজরিটি চার্জ ক্যারিয়ারকে আমরা হোল বলি। এন বা পি টাইপ অর্ধপরি তড়িৎ নিরপেক্ষ কিনা? খুবই সুন্দর প্রশ্ন। দেখো কি আসছে, চট্টগ্রাম বোর্ড 23, বরিশাল বোর্ড 23। খুবই সুন্দর প্রশ্ন, বলো ব্যাখ্যা করতে পারবা না? কি করবা, এই যে এই স্লাইডটা ব্যাখ্যা করবা, এই যে এই স্লাইডটা ব্যাখ্যা করবা, দুইটা চিত্র আঁকতে পারো এবং খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারো যে আমরা যেই মৌলটা দিয়ে ডোপিং করতেছি নিরপেক্ষ ছিল, সঞ্চার হচ্ছে না। হোল কিভাবে তড়িৎ প্রবাহ পরিবহন করে ব্যাখ্যা করো। দেখো আমরা ইলেকট্রন পরিবহন করে এই জিনিসটা, ইলেকট্রন দৌড় দেয় যে কারণে তড়িৎ প্রবাহিত হয়। এখন ফাঁকা জায়গা এটা কি দৌড় দিতে পারে? ব্যাপারটা হচ্ছে জায়গাতে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এরা দৌড় দিতে পারবে? পারবে না। বাট এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে ইলেকট্রন বসে ইলেকট্রন দৌড় দিতে পারবে। তার মানে হোল যে নিজে দৌড়াতে পারে না, এটা হচ্ছে মূল কথা। হোল জিনিসটা নিজে কখনো মুভ করতে পারে না, কারণ এটা তো ফাঁকা জায়গা। একটা জায়গা কিভাবে মুভ করবে? ওই জায়গার মধ্যে কোনো পার্টিকেল থাকলে সেই পার্টিকেলটা মুভ করতে পারবে। সো হোল আসলে নিজে মুভ করে না, সে তড়িৎ প্রবাহকে তড়িৎ পরিবহন কেমনে করে, তাইলে এটা এখন বুঝতে হবে। হোল যে জিনিসটা, তাহলে পি টাইপটা কেমনে আমাদের কোনো কাজে আসে? বুঝলাম এন টাইপটা কাজে আসতেছে কারণ ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। পি টাইপটা কেমনে কাজে আসে? আচ্ছা দেখো, আমরা হোল কনসেপ্টটা আসলে কোথা থেকে আসে? যখন একটা ফাঁকা জায়গা থাকে ওইটাকে আমরা হোল বলি, বাট ওই জায়গাতে যখন ইলেকট্রন, এটাকে আমরা হোল আর ইলেকট্রনের মিক্সড বলি না, আমরা এটাকে ইলেকট্রন বলি। বুঝছো? বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমাদের যদি একটা হোল ফাঁকা থাকে এটাকে আমরা বলি হোল বা ফাঁকা জায়গা, বাট এই জায়গাতেই যদি একটা ইলেকট্রন থাকে, এই হোলের মধ্যে যদি একটা ইলেকট্রন বসে থাকে, তখন আমরা বলি ইলেকট্রন আছে। মনে করো এখানে একটা ফাঁকা জায়গা, তোমার যদি বলি ওইখানে কি আছে, তুমি বলবো একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। তারপর যদি একটু পরে ওই জায়গাতে কি যেন একটা পাকিস্তানি নায়িকা আসছে কিছুদিন আগে, সো ওই নায়িকা যদি বসে থাকে তখন তুমি কি বলবা? যে ওই জায়গাতে কি আছে? তুমি বলবা অমুক আছে, তাই না? বলো তো। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু না থাকলে আমরা বলি ওই জায়গাটা খালি আছে, ওই চেয়ারটা খালি আছে, বাট যদি কেউ বসে থাকে তখন আমরা বলবো এখানে কে আছে বা কি আছে, ওখানে অমুক আছে। তার মানে ইলেকট্রন যখন না থাকে তখন এই জায়গাটাকে আমরা ইলেকট্রনের অ্যাবসেন্সে ওই জায়গাটাকে বলি আমরা হোল, বাট যখন ইলেকট্রন ওই হোলের মধ্যেই বসে থাকে তখন ওইটাকে আমরা একটা ইলেকট্রন হিসেবে ট্রিট করি, ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট করি। কারণ কি? কারণ এই ইলেকট্রনটা আবার এই ইলেকট্রনটা আবার 12 ভাতারি, সে হচ্ছে এই জায়গা থেকে আবার এই জায়গাতে লাফ দিতে পারে, বুঝছো? সো এই ইলেকট্রনটা আবার একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে সরে যায়, ঠিক আছে, যাইতে পারে। এই জন্য এই ফ্রি ইলেকট্রনটা যখন একটা হোলে বসে থাকে তখন এটাকে আমরা বলি যে এটা আসলে একটা কি বলতো, এটা আসলে একটা ইলেকট্রন, ঠিক আছে। এখন এই হোলটা তাইলে কিভাবে তড়িৎ প্রবহনে ব্যাখ্যা তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিবহনে কিভাবে হেল্প করে? দেখো এই জায়গাতে আছে হচ্ছে কি বলতো অনেকগুলা হোল, এই জায়গাতে আছে কি অনেকগুলা হোল। এখন এই জায়গা থেকে একটা ইলেকট্রন আছে এই জায়গাতে, একটা ইলেকট্রন আছে এই জায়গাতে, আছে, কোনো সমস্যা নেই। এখন এই ইলেকট্রনগুলো তো মুক্ত ইলেকট্রন, তারা তো মুভ করতে পারে, তারা তো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে চলে যেতে পারে, যে কোনো হোল থেকে যে কোনো হোলে যে বসতে পারে। তাইলে
একটু পরের সিনারিওতে এই ইলেকট্রনটা যদি এই জায়গাতে যায়, এই ইলেকট্রনগুলো যদি এই জায়গাতে যায়, মনে করো ইলেকট্রনটা সামনে আগাচ্ছে, কেন আগাচ্ছে? হয়তো কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, ওই তড়িৎ ক্ষেত্রের যে তোমার ইনফ্লুয়েন্স, ইলেকট্রনটা সামনে আগেছে, হইতে পারে না? হইতেই পারে। সেই ইলেকট্রনের তড়িৎ ক্ষেত্রের ইনফ্লুয়েন্সে ইলেকট্রনটা সামনে আগে গেছে, তার মানে ইলেকট্রনটা এক ঘর সামনে আগেছে, তাই না? তাইলে তুমি এখন যদি এখান থেকে চোখ দিয়ে দেখো, তুমি কি দেখবা? কেউ কেউ আমাকে বলবা যে ইলেকট্রনটা এক ঘর আগে গেছে, ইলেকট্রনটা এক ঘর আগে গেছে। আবার কেউ কেউ এই জিনিসটাও দেখবা যে হোলটা এক ঘর পিছায় গেছে, তাই না? মানে জিনিসটা আপেক্ষিক, ইলেকট্রনটা আগাচ্ছে, তার মানে হোলের রেসপেক্ট থেকে হোলটা পিছাচ্ছে, বুঝছো? তার মানে ইলেকট্রন যখন মুভ করে সামনে যায়, তার সাপেক্ষে হোলগুলা মুভ করে পিছে যায়, বুঝছো? তার মানে হোল নিজে মুভ করে না, ইলেকট্রনের মুভ করার কারণে তার মুভ হয় বা তার মুভ হচ্ছে বলে মনে হয়। তার মানে ইলেকট্রনের মুভ করতে হেল্প করে হচ্ছে এই হোল। এই হোল নিজে যদি না থাকতো তাহলে ইলেকট্রনগুলো মুভ করতে পারতো না, নিজে মুভ করে না, প্যাসিভ ভাবে এই ইলেকট্রনগুলোকে মুভ করতে হেল্প করে, প্যাসিভ ভাবে ইলেকট্রনগুলোকে মুভ করতে হেল্প করে। সো আমাদের হোলগুলো নিজে মুভ করে না, সেই ইলেকট্রন পরিবহনে কেমনে হেল্প করে? সেই ইলেকট্রনগুলোকে মুভ করতে হেল্প করে, মুক্ত ইলেকট্রনগুলো মুভ করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? হোল কিভাবে তোমার তড়িৎ প্রবাহনে হেল্প করে, ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার হলে আমরা এখন ডায়োডে চলে যাব, সো ডায়োডে চলে যাব। সো জিনিসটা খুবই মজার এবং খুবই মনোযোগ দিয়ে দেখবা, আর 15 মিনিট ক্লাস হবে আমাদের। ওকে, ডায়োডে চলে যাব আমাদের। সো ডায়োড জিনিসটার একটা নাম আছে, নাম হচ্ছে রেকটিফায়ার। কি বলতো? রেকটিফায়ার। এটা একটা এমসিকিউ হিসেবে আসে। রেকটিফায়ার মানে কি? একমুখী কারক। একমুখী কারক তার মানে যে একমুখী করে তড়িৎ প্রবাহটাকে। আমরা দেখবো ডায়োড ট্রানজিস্টর এগুলোর কাজ কি, পরবর্তীতে দেখবো। একজন জিজ্ঞেস করছিল ডায়োডের কাজ কি। এখন বলো আমাদের কাছে কয় টাইপের সেমিকন্ডাক্টর আছে? কয় টাইপের সেমিকন্ডাক্টর আছে? হোল কি সামনে যেতে পারে না? হোল সামনে যেতে পারে না। ইলেকট্রন যদি পিছনে আসে সেক্ষেত্রে হোল মনে হবে যে সামনে যাচ্ছে। সো হোল নিজে মুভ করতে পারে না, ইলেকট্রনের মুভের জন্য হোলের মুভ হয়, ইলেকট্রন যাওয়ার জন্য হোলের মুভ হয়। ঠিক আছে, আমাদের কাছে দুই টাইপের সেমিকন্ডাক্টর আছে, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। এখন আমি কি করলাম? দুইজনকে একসাথে করে দিলাম, দুইজনকে এমনি কি করে দিলাম? করে দিলাম অ্যাটাচড। দুইজনের মধ্যে কোনো বেড়া দিলাম না। আগে মনে করো বেড়া ছিল, এখন দুইজনের মধ্যে বেড়াটা সরাই দিছি। সো আমরা কি করলাম? একটা পি টাইপ এবং একটা এন, তাদেরকে কি করলাম বলতো? একসাথে বিয়ে পড়ায় দিলাম। একসাথে এই জায়গাতে কি হয়ে গেল? তারা সাবমার্জড হয়ে গেল। একটা পি টাইপ, একটা এন টাইপ, একসাথে আমি একটা সাবমার্জড করে দিলাম। এখন হইলে কাহিনীটা কি হবে? এই কাহিনীটা বোঝাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাতে। আমাকে বলো পি টাইপ সেমিকন্ডাক্টরে অনেক বেশি কি আছে? পি টাইপে 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 অনেক বেশি হোল আছে। তো সহজে জিনিসটাকে আঁকার জন্য আমরা এন টাইপটা ধরি এই পাশে, বুঝছো? সহজে জিনিসটাকে আঁকার জন্য আমরা এটাকে এন টাইপ বলি আর এটাকে পি টাইপ বলি, তাহলে সহজে আঁকতে পারবো বা মজা লাগবে জিনিসটাকে। ঠিক আছে, সো এই পাশে এন টাইপ দিলাম, এই পাশে পি টাইপ, কোনো প্যারা নাই, একই দিতে পারো। ডায়োডটাকে আমরা কেমনে আঁকি? ডায়োড সার্কিটে আঁকাইতে হয় এরকমভাবে, একটু পরে এই আঁকানোর সিম্বলগুলোতে আসতেছি, প্যারা নেই। তুমি চাইলে ডায়োড এমনি আঁকাইতে পারো, সামনে ফিরে আঁকাইতে পারো, অথবা এমনও আঁকাইতে পারো যে ডায়োডটা এমনি ফিরে আসে। সো ডায়োড তো দুই দিকে ঘুরেই থাকতে পারে। সো একদিকে ঘুরে থাকলে এন টাইপের দিকে, পি টাইপ ওই দিকে, আরেক দিকে ঘুরে থাকলে পি টাইপের দিকে, এন টাইপ ওই দিকে। সো একদিকে আঁকতেই পারো। সো পি টাইপে অনেক কি আছে? পি টাইপে আছে অনেক হোল। ঠিক আছে, ফাঁকা জায়গা আছে অনেক, অনেকগুলো ফাঁকা জায়গা, অনেকগুলো ফাঁকা জায়গা, অনেকগুলো ফাঁকা জায়গা, অনেকগুলো ফাঁকা জায়গা, অনেকগুলো ফাঁকা জায়গা। কি আছে? পি টাইপে অনেকগুলো ফাঁকা জায়গা আছে। এন টাইপে কি আছে বলো তো? এন টাইপে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন আমাকে বলো, এখন আমাকে একটা জিনিস বলো, তুমি যেই বয়সে আছো, তোমার ওই বয়সে তোমার অভাবটা তুমি বোঝো। তাইলে এই পাশে আসলে কিসের অভাব? এই পাশে অনেকগুলো হোল আছে, কিসের অভাব বলো তো? অনেকগুলো ইলেকট্রনের অভাব। এই পাশে অনেক ইলেকট্রন আছে, তাদের কিসের অভাব? তাদের অনেক হোলের অভাব, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে ওই রকম, ওই যে তোমাদের অপরিচিতা ইয়াটা তো তোমাদের আছে গল্পটা, সেখানে একটা ডায়লগ আছে যে হরিশ ছিল রসিক,
আর আমি ছিলাম তৃষ্ণার্ত। এখানেও ব্যাপারটা তাই, যে এখন তুমি হচ্ছ রসিক, সে আবার তৃষ্ণার্ত। এ তৃষ্ণা কার? এর তৃষ্ণা হোলের। এর তৃষ্ণা কার? এর তৃষ্ণা ইলেকট্রনের। কারণ আমরা সবাই চাই সাম্যাবস্থা, ঠিক আছে? এখন এই যে এই তৃষ্ণা, এই তৃষ্ণার থেকে কিছু পরিমাণ সাহস করে লাভ দিয়ে দেয়, যে যা আছে কপালে আমি দিব। সো কিছু পরিমাণ এই সে লাভ দিয়ে দেয়, বুঝছো? জাস্ট একদম সাইডের সবাই তো এই পাশে টাকা জাপ দিয়ে ওই পাশে যেতে পারবে না। একদম এই লেয়ারের আশেপাশে যেগুলো ছিল, বর্ডারের আশেপাশে, ওগুলা বর্ডারটা ক্রস করে ফেলে, বুঝছো? বুঝছো? বর্ডারটা ক্রস করে ফেলে। এখন ইলেকট্রনগুলা যেই জায়গা থেকে লাভ দিছে, একটু আগে আমরা পড়ে আসছি, ইলেকট্রন যদি একটা জায়গা থেকে লাভ দিয়ে আরেক জায়গায় চলে যায়, তাহলে আগের জায়গাতে কি সৃষ্টি হয়? আগের জায়গাতে হোল সৃষ্টি হয়, রাইট? তার মানে এই পাশে হোল সৃষ্টি হবে ইলেকট্রনগুলা যেখান থেকে লাভ দিছে। এখন বলো তো এই লাভ দেওয়ার কারণটা কি ছিল? এই লাভ দেওয়ার কি ছিল? এটা ছিল হচ্ছে নিজের তাড়না, রাইট? সো এটার সাইন্টিফিক নাম কি? ব্যাপন বা ব্যাপন চাপ, ঠিক আছে? ব্যাপন চাপ, ঠিক আছে? ব্যাপনের তৃষ্ণা, ঠিক আছে? তার মানে এরা কি কারণে গেছে? ব্যাপনের কারণে গেছে। কি কারণে? ব্যাপনের কারণে। কারণ কি ব্যাপন কখন হয়? যখন এক পাশে অনেক বেশি সুঘ্রাণ আর এক পাশে একদম কিছুই নাই, তখন আসলে ব্যাপন চাপ সৃষ্টি হয় এবং ব্যাপন হয়, ব্যাপিত হয়। এখানেও তাই, এ পাশে অনেক ইলেকট্রন, এ পাশে কোনো ইলেকট্রন নাই, এই যে ব্যাপন চাপ সৃষ্টি হয়েছে, এই জন্যই ইলেকট্রনটা এখানে গেছে তৃষ্ণার জন্য, ঠিক আছে? বর্ডার থাকার পরও কিভাবে যাচ্ছে? বর্ডার নাই, আমরা এই জায়গাতে বর্ডার মানে বর্ডার সরায় দিয়ে একসাথে করে দিছি, ঠিক আছে? আমরা বললাম যে তোমাদের মধ্যে নাই, বাট কেউ ওই পারে যেতে পারো না, ওই পাশে থেকে কেউ ওই পাশে আসতে পারবে না। সো এইরকম তুমি মনে করো তাদেরকে কমান্ড দিয়ে দিছো, বাট তা তো শুনবে না, কারণ তাদের মধ্যে তৃষ্ণা আছে বা ব্যাপনটা আছে, যে কারণে কিছু পরিমাণ ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? আজকের ক্লাস অনেক অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দাও, তোমরা অনেক বড় হয়ে গেছো, এখন কিছুদিন পরে আচ্ছা ঠিক আছে। সো এই জায়গাতে কি হয়েছে বলো তো? ইলেকট্রনগুলার ব্যাপন হয়েছে। ইলেকট্রনগুলার কি হয়েছে বলো তো? ইলেকট্রনগুলার ব্যাপন হয়েছে। সো কিছু পরিমাণ ইলেকট্রন এখানে চলে গেছে এবং কিছু পরিমাণ হোল এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো ব্যাপনের ইংলিশ কি? ব্যাপনের ইংলিশ হচ্ছে ডিফিউশন। কি বলো তো? ডিফিউশন, তাই না? ব্যাপনের ইংলিশ কি? ব্যাপনের ইংলিশ হচ্ছে ডিফিউশন। তার মানে তারা কি হয়েছে বলো তো? ডিফিউশন হয়েছে। কেন আমি ইংলিশটা বলতেছি? ইংলিশ ভার্সনের অনেকে আছে এবং তোমার কিছু কনসেপ্টও আছে সুন্দর সুন্দর। সো ব্যাপনের ইংলিশ কি? ডিফিউশন। এখন আমাকে বলো, তড়িৎ প্রবাহ কখন হয়? যখন ইলেকট্রন যায়। যখন ইলেকট্রন যায় তখন তড়িৎ প্রবাহিত হয়। এখন এই জায়গাতে ছোট্ট একটা তার আছে, একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেছে, বলো এই ছোট্ট মুভ করার জন্য কি ছোট্ট তড়িৎ প্রবাহ হবে কিনা? ছোট্ট তড়িৎ প্রবাহ হবে কিনা? এগুলো কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম কনসেপ্ট, বইয়ে লেখা পাবা না। বলো এই ছোট্ট মুভ করার জন্য ছোট্ট কারেন্ট প্রবাহিত হবে কিনা? ইয়েস, একটা ছোট্ট কারেন্ট প্রবাহিত হবে। সো এই জায়গাতেও ইলেকট্রনগুলো যে ছোট্ট জায়গা মুভ করছে, জাস্ট একটু সরে গেছে, এই একটু সরে যাওয়ার কারণে, ছোট্ট মুভ করার কারণে একটা ছোট্ট কারেন্ট ক্রিয়েট হবে, যেটা মনে করো গ্যালভানোমিটার দিয়ে বা অনেক ছোট্ট একটা মাপক যন্ত্র দিয়ে তুমি বুঝতে পারতা। এই ছোট্ট কারেন্টটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। কি বলা হয়? ডিফিউশন কারেন্ট। এটা কখন সৃষ্টি হয়? এটা কোনো গ্রাফে আমরা দেখি না, বাট এটা আসলে এক্সিস্ট করে। কখন? যখন ওরা নিজেদের তাড়নায় এক পাশ থেকে আরেক পাশে লাভ দিছে, তখন একটা ছোট্ট কারেন্ট সৃষ্টি হয়, যেটা আসলে আমাদের কোনো কাজের না, কোথাও দরকার নাই, বাট একটা সৃষ্টি হয়, এটা জেনে রাখাটা আমাদের দায়িত্ব। সো একটা ছোট্ট কারেন্ট সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে ডিফিউশন কারেন্ট, এবং আদান বাবের ব্যাপনের কারণে এই জিনিসটা হয়েছে। এখন পরবর্তী প্রশ্ন, যে ভাই এই ইলেকট্রনগুলো তো গেল, বাকিগুলা কেন গেল না? বলো এই প্রশ্নটা আসছে কিনা মনে? বাকিগুলা কেন গেল না? আসছে না? যে ভাই এরাও তো তৃষ্ণার্ত, এরা কেন গেল না? আসছে প্রশ্ন, মনে প্রশ্ন, যে ভাই বাকি ইলেকট্রন কেন গেল না? কারণ না যাওয়ার একটা কারণ আছে। কারণটা হইলো এদেরই সমস্যা। এরা যে গেছে, এরা এখন বাকিদের আটকে দেবে না, ভাই আমরা আসছি তোদের আসতে দিব না। কেমনে আটকাবে দেখো, কেমনে আটকাবে দেখো। দেখো আমরা হোলগুলাকে কাইন্ড অফ পজিটিভ চার্জের মতো চিন্তা করবো, বাট হোল পজিটিভ চার্জ না। থাকাকে আমরা বলি সেখানে পজিটিভ চার্জ, আর ইলেকট্রন থাকাকে বলি নেগেটিভ চার্জ। সো এখানে এটাকে কাইন্ড অফ ওই হোলের সেন্সটা না নিয়ে আমরা এটাকে পজিটিভ চার্জের সেন্সে নিব, বাট হোল মানে পজিটিভ চার্জ না। এই জায়গাতে যখন হোল ক্রিয়েট হয়েছে, আমরা জানি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা ফিল্ড ক্রিয়েট হয়। এখন এখানেও একটা ফিল্ড ক্রিয়েট হবে। কেন ফিল্ডটা ক্রিয়েট হবে আমাকে বোঝাও। কেন ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে? ইলেকট্রিক ফিল্ডের কারণটা হচ্ছে আগে এই লেয়ারে, যে এই বর্ডারের ভিতরে
যতগুলা প্রোটন ছিল ততগুলো ইলেকট্রন ছিল। কোনো চার্জিত হয়েছিল এটা কোনো চার্জিত হয়েছিল না, এটা ছিল নিউট্রাল, রাইট? ইয়েস, এটা ছিল নিউট্রাল। এই পাশে যতগুলো হোল ছিল, হোল থাকলেও যতগুলো প্রোটন ছিল ততগুলো ইলেকট্রন ছিল, এই পাশটা ছিল নিউট্রাল। বাট যখনই কিছু ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে গেছে, এখানের প্রোটন সংখ্যা কি চেঞ্জ হয়েছে? বলো, প্রোটন সংখ্যা কি চেঞ্জ হয়েছে? না, প্রোটন সংখ্যা তো চেঞ্জ হয় নাই। তার মানে প্রোটন সংখ্যা এখন বেড়ে গেছে, এই পাশটায় প্রোটন সংখ্যা বেশি, এই পাশটাতে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। তার মানে এই পাশটা এখন নেগেটিভ হয়ে যাবে, এই পাশটা পজিটিভ হয়ে যাবে। কাইন্ড অফ একটা ধারকের মতো হয়ে গেছে, এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ। সো এখানে তোমার এই যে এই লেয়ারটার মধ্যে এখন একটা ছোট্ট ধারকের মতো ক্রিয়েট হবে, একটা ছোট্ট ধারকের মতো ক্রিয়েট হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কারণ এই বক্সটা আমরা জানি এখন পজিটিভ, এই বক্সটা এখন জানি নেগেটিভ। সো পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ছোট্ট কি ক্রিয়েট হবে বলো তো? ছোট্ট ধারকের মতো ক্রিয়েট হবে। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে নিট। সবগুলো যদি লব্ধি করি, একটা নিট ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, যেটা কি বলতো? যেটা ভিতরে 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 ক্রিয়েট হয়েছে। এখন সে করবে একটা বড় ঝামেলা। দেখো পরবর্তী ইলেকট্রন বাবাজি এ যখন জাম্প দিতে যাবে যে ভাই আমিও একটু যাই, সে মনে করো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যখনই এই জায়গাতে চলে আসবে, ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে ইলেকট্রন কি বল অনুভব করে, সে একটা ধাক্কা খাবে, ভাই যা, যাইতে দিব না। চাইলেও আর যাইতে পারতেছে না, বুঝছো? কেন আটকে যায়? ইলেকট্রনগুলো ট্র্যাপে পড়ে গেছে, কারণ বাকিটা যাইতে পারতেছে না। কারণ কি? এই জায়গাতে একটা ভিতরে ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে, এই শুরুর ইলেকট্রনগুলো গেছিল তারা ফ্রিলি চলে গেছে, তাদের মধ্যে কোনো দারোয়ান ছিল না, কারণ কোনো ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে নেই, তারা এমনি জাস্ট চলে গেছে, তাই না? বাট পরবর্তীতে কিন্তু এখন ভিসা লাগতেছে, এখন কিন্তু ইলেকট্রনটা যাইতে পারতেছে না। তার মানে এখানে একটা কিসের সৃষ্টি হয়েছে বলতো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বাধা, তাই না? এটাকে আমরা বলি বাধা বা ব্যারিয়ার। সো এই জিনিসটাকে বলা হয় বাধা, বাধা বা ব্যারিয়ার। সো এটা সুন্দর নাম হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, ঠিক আছে? পটেনশিয়াল ব্যারিয়ার, এটা সুন্দর নাম হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, যেটার বাংলা নাম হচ্ছে বিভব প্রাচীর। তার মানে এখানে একটা চীনের প্রাচীরের মতো একটা বিভব প্রাচীর সৃষ্টি হয়েছে। কত সব নাম দেখছো, কাইন্ড অফ ইলেকট্রনগুলো এই পাশে যাওয়ার জন্য কত কিছু করতেছে। এই জিনিসটাতে তারা একটা প্রাচীরের মতো নাম দিছে, যে এটা আমাদের জন্য একটা প্রাচীর, আমরা অতিক্রম করতে পারতেছি না, কারণ এটা একটা তাদের জন্য বাধা, এই জন্য এটার নাম বিভব প্রাচীর। বুঝছো কেন এটাকে বিভব প্রাচীর বলে? খেয়াল করে দেখো, এই জন্য একটা তড়িৎ ক্ষেত্রের জন্য তো একটা করেসপন্ডিং ভোল্টেজ আছে, তাই না? আমরা জানি না ভি কষ্ট কি ছিল, মনে আছে? ইআর ছিল না? তার মানে এখানে একটা ডিস্টেন্স যদি চিন্তা করো, এই ডিস্টেন্সে তো তুমি একটা বিভব পার্থক্য পাবা, একটা বিভব পার্থক্য পাবা। ওই বিভবটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর। কি বলতেছি? বিভব প্রাচীর। তার মানে এই জায়গাতে ভিতরে ভিতরে যে ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর। তড়িৎ ক্ষেত্র তো ক্রিয়েট হচ্ছে, বুঝে গেছি, তড়িৎ ক্ষেত্রের করেসপন্ডিং ভোল্টেজও আছে। সো যে ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে এটাকে বলতেছি বিভব প্রাচীর। এই বিভবটাই আমাকে ইলেকট্রনটাকে ওই পাশে যাইতে দিচ্ছে না, বা এই বিভবটার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা, সেই তড়িৎ ক্ষেত্রটা ইলেকট্রনটাকে এই পাশ থেকে ওই পাশে যাইতে দিচ্ছে না, ঠিক আছে? তার মানে এটাকে কি বলা হয়? বিভব প্রাচীর বলা হয়। ক্লিয়ার? ইউনিটের পর থেকে আবার একটু বুঝাই দেন। আচ্ছা ওয়েট করো। সো এটাকে কি বলা হয়? বিভব প্রাচীর বলা হয়। এখন এই বিভব প্রাচীরটা আবার এমসিকিউ আসে, যে সিলিকনের জন্য এই বিভব প্রাচীরটা কত? সিলিকনের জন্য এই বিভব প্রাচীরটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের এই বিভব প্রাচীর 5 ভোল্ট। বুঝছো? এখানে এই এমসিকিউ এর পেজটা লাগে, কারণ সিলিকনের ওই নিষিদ্ধ শক্তি গ্যাপ আমরা পড়ে আসছি 1.1 ইলেকট্রন ভোল্ট। এখানে আবার সিলিকনের ভোল্ট, এটা আর ওটা কিন্তু এক জিনিস না, ওটা ছিল নিষিদ্ধ শক্তি গ্যাপ। একটা সিলিকনের যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন জাম্প করে পরিবহন ব্যান্ডে যেতে মধ্যবর্তী কোন জায়গাটা, সেটা ছিল সেটা। আর এখানে কি অনেকগুলা সিলিকন দিয়ে পি টাইপ বানাইছো, এন টাইপ বানাইছো, তারপর এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হয়, ভোল্টেজটাকে বলা হয় তোমার কি? বিভব প্রাচীর। সেটা কত? সিলিকনের জন্য 0.7, ঠিক আছে? সো এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিলিকন আর জার্মেনিয়াম। ক্লিয়ার? আমি আবার একটু ওভারঅল পুরো জিনিসটা রিক্যাপ করতেছি, খুবই মনোযোগ দিয়ে দেখো। তুমি একটা পি টাইপ আর এন টাইপ যুক্ত করছো, এই পাশে একটা পি টাইপ নিছো, এই পাশে একটা এন টাইপ নিছো। সো পি টাইপে অনেকগুলো হোল আছে, এন টাইপে অনেকগুলো ইলেকট্রন আছে। সো ইলেকট্রন চাবে আমার কাছে হোল আসুক, হোল চাবে আমার কাছে ইলেকট্রন আসুক, কারণ যার যেটা তৃষ্ণা সে সেটাই চাবে। সো কিছু ইলেকট্রন রুলস টুলস তোয়াক্কা না করে সে জাম্প দেয়, কিসের কারণে? ব্যাপনের কারণে, তার তৃষ্ণার কারণে, ডিফিউশনের কারণে। এই জাম্প দেওয়ার
যেটাকে আমরা মানে কাইন্ড অফ বাদ দিচ্ছি, কোনো দরকারই নেই আমাদের, হিসাব থেকেই বাদ, দুধ বাদ, সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। সো এটা ধরতেছি না হিসাবে, গুণার বাইরে। সো এই জায়গাতে ইলেকট্রন জাম্প দেওয়ার পরে বাকি ইলেকট্রনগুলো যেতে পারে না কেন? কারণ ইলেকট্রনগুলো জাম্প দিলে এটাও চার্জিত হয়ে যায়, এটাও চার্জিত হয়ে যায়। তার মানে তখন এখানে একটা নিট নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, এখানে একটা নিট পজিটিভ চার্জের সৃষ্টি হয়। তার মানে একটা ডায়োডের মতো, তোমার হচ্ছে একটা ক্যাপাসিটরের মতো সৃষ্টি হয়, যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তাই না? সো এই তড়িৎ ক্ষেত্রের কারণে ইলেকট্রনগুলো আর ওই পাশ থেকে যাইতে পারে না। কারণ কি, যখন একটা ইলেকট্রনের ফিল্ডে ইলেকট্রন আসে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তখন যে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা বল অনুভব করে। সো এই বলটার জন্য ইলেকট্রন ধাক্কা দিয়ে এই পাশে আবার চলে আসে, যাইতে পারে না। সো একটা ইলেকট্রিক ফিল্ড যখন থাকে কোনো একটা জায়গাতে, একটা ব্যাটারির মধ্যেও তো ইলেকট্রিক ফিল্ড থাকে। সো ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজের একটা সম্পর্ক আছে। আমরা জানি যে এতটুকু ইলেকট্রিক ফিল্ড যদি এই জায়গাতে থাকে, সো এই জায়গাতে আমাদের একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। সো এই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে বিভব প্রাচীর। এই ইলেকট্রিক ফিল্ডের যে করেসপন্ডিং ভোল্টেজটা যে সেই ভোল্টেজ প্রাচীর। ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো, খুবই সহজ, যে একটা ব্যাটারিকে তুমি যদি চিন্তা করো এরকম, তাহলে এই ব্যাটারিটা কোন দিকে তড়িৎ প্রবাহিত করতে যাচ্ছে, তার ইলেকট্রিক ফিল্ডটা কেমন, পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে, তাই না? তার মানে এই দিক বরাবর তার একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। তাহলে এই জিনিসটাকে সাবস্টিটিউট করে আমরা কি এরকম একটা ব্যাটারির মতো বলতে পারবো না, যেটা এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের করছে? দেখবা সার্কিটে আমরা এই কাজটাই করবো, একটা ডায়োডকে রিপ্লেস করে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দেবো। কারণ এটা একই জিনিস, কারণ ডায়োডের ভিতরে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ছাড়া আর কিছুই নেই, তার মধ্যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ছাড়া আর কিছুই নেই। তার মানে একটা ব্যারিয়ারই সৃষ্টি হচ্ছে, মানে একটা ব্যাটারি ক্রিয়েট হচ্ছে জাস্ট, বুঝছো? তার মানে আমরা ডায়োডগুলোকে ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো নেক্সট ক্লাসে, দেখবা, ঠিক আছে? সো আমাদের ব্যাটারি যেরকম একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, এখানে এরকম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এটার কোরেসপন্ডিং আমরা একটা ব্যাটারি বলতে পারবো, যে এখানে একটা ব্যাটারির মতো সৃষ্টি হচ্ছে। সো এই ব্যাটারির ভোল্টেজটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর। সিলিকনের জন্য সেটা 0.7, জার্মেনিয়ামের জন্য সেটা 0.3। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার এতটুকু? তাইলে ব্যাটারিটা কিভাবে আঁকতে হয় এই জিনিসটা আমরা এখন একটু শিখে ফেলি। দেখো এখানে আর এখানে এন টাইপ ভাবে সৃষ্টি হচ্ছে, কারণ সবগুলো তো তুমি আর চিত্র এঁকে জিনিসটা বুঝবা না। ডায়োড তো আমরা নর্মালি মানে এঁকে দিব, চিত্র তো আঁকবো না, ইন ডিটেলস এরকম ব্লক তো আঁকবো না। সো কেমনে আমরা ডায়োডটাকে রিপ্লেস করে দিব একটা ব্যাটারিতে? দেখো এখানে এন টাইপ একটা পি টাইপ ইলেকট্রিক ফিল্ড এভাবে সৃষ্টি হয়েছে। এরকম ইলেকট্রিক ফিল্ডের জন্য ব্যাটারি কেমন সৃষ্টি হওয়া উচিত বলো তো? এমন না, পজিটিভ প্রান্ত ওই দিকে, তাই না? কারণ ওই পজিটিভ প্রান্ত থেকেই ইলেকট্রিক ফিল্ড বের হয়। তার মানে এইরকম ইলেকট্রিক ফিল্ডের জন্য পজিটিভ দিকে এই পাশে রাখা উচিত। ইয়েস। তার মানে এইরকম যদি থাকে আমরা এইরকমভাবে রিপ্লেস করব। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমার যেই পাশটায় পি ছিল ওই পাশটায় আমার বড় প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্ত, যেই পাশটায় এন ছিল ওই পাশটায় আমার নেগেটিভ প্রান্ত ব্যাটারির, জাস্ট একটা রিলেট করার জন্য। সো আমরা এখন একটা সার্কিটে যদি একটা ডায়োড থাকে এটাকে রিপ্লেস করে ফেলতে পারবো সবসময়। দেখো একটা সার্কিটে মনে করো একটা ডায়োড আছে, একটা ডায়োড এরকমভাবে আঁকে, অনেকটা এরকম তোমার হচ্ছে নট গেটের মতো, বাট সামনে একটা টান এরকম। সো এটার এই সাইডটা হচ্ছে পি সাইড, এই সাইডটা হচ্ছে এন সাইড। আবার আমি যদি এইরকমভাবে আঁকি, এখন এই সাইডটা পি সাইড, এই সাইডটা এন সাইড, এটা হচ্ছে সার্কিটে আঁকার রুল বা নিয়ম। এখন এই জিনিসটাকে যদি একটা ব্যাটারি দিয়ে আমি সার্কিটে রিপ্লেস করি, তাহলে বলো তো ব্যাটারিটা কেমন দেখতে হবে? যেই সাইডে পি সাইডে হবে আমার ব্যাটারির, আমরা জাস্ট একটা ব্যাটারি দিয়ে পটেনশিয়াল ব্যারিয়ারটা দেখাইতে চাই, যে ওই ডায়োডের ভিতরে কতটুকু পটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে। এটা যদি একটা সিলিকন ডায়োড হয় তাহলে এখানে ব্যাটারিটা ক্রিয়েট হবে 0.7 ভোল্টের। ব্যাটারিটার পোলারিটি কেমন হবে? পিতে পজিটিভ, এনতে নেগেটিভ, এরকম। বুঝা গেল যে এইখানে ভিতরে তো এটা ডায়োড ওই ব্লকের মতো হচ্ছে, ব্যাপিত হওয়ার কারণে এরকম ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। ওই ভোল্টেজটাকে জাস্ট আমরা একটা ব্যাটারি আকারে দেখছি বা ব্যাটারির মতো রিপ্রেজেন্ট করাইছি। এটাকে যদি ব্যাটারির মতো রিপ্রেজেন্ট করাই কেমন হবে দেখতে বলো তো? এন পাশে হচ্ছে নেগেটিভ, পি এর পাশে হচ্ছে পজিটিভ, এরকম। এটা যদি জার্মেনিয়ামের একটা সিলিকন তোমার হচ্ছে ডায়োড হয়, সেক্ষেত্রে এই জায়গাতে এই ব্যাটারিটার মান কত? 0.3 ভোল্ট, কারণ এটার ভিতরে যে পটেনশিয়াল ব্যারিয়ারটা সেটা আসলে 0.3 ভোল্টের। ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো অনেক পটেনশিয়াল ব্যারিয়ার কি, তারপর সার্কিটে কীভাবে রিপ্লেস করতে হয়, এই সবগুলো জিনিস আমরা বুঝে গেছি। ঠিক আছে, আরেকটা জিনিস, এই যে লেয়ারটা, যেই লেয়ারে হচ্ছে তারা এই ঝামেলাটা করে, বুঝছো? যেই লেয়ারে হচ্ছে তারা এই ঝামেলাটা করে, এই যে এই জায়গাটার একটা নাম আছে, নামটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্রেশন না, ডিপ্লেশন, ঠিক আছে? নামটা কি বলতো? ডিপ্লেশন লেয়ার।
নামটা কি? এটা এই স্তরটার নামটা কি? ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার, এই স্তরটার নামটা কি? ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, ক্লিয়ার? এই ডিপ্লেশন লেয়ারের বাংলাটা জানি কি আমার ঠিক মনে পড়তেছে না, কিছু একটা হবে, বাংলা বই থেকে একটু দেখে নিও। সো এই জায়গাটুকুর নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। সো এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার থাকলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়বো। ঠিক আছে, ডায়োডের নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়বো এবং তোমাদের 3টা ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? সবাই আজকে ক্লাস খুব মনোযোগ দিয়ে বুঝছো? সুন্দর করে বুঝছো সবাই আজকে ক্লাস? সব কিছু ভালো লাগছে? অনেক হয়তো আজকে ক্লাস নতুন করছো, কারণ সাইকেল 2টা এতদিন অফ ছিল, সো অনেক হয়তো এর ভিতরে এনরোল করছো, সো অনেক হয়তো আজকের ক্লাস নতুন করছো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ক্লাসের আগে অ্যাটলিস্ট কত নাম্বার ক্লাস কেভিএল কেসিএল পড়াইছিলাম সেই ক্লাসটা একবার করবা, হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে 4 নাম্বার ক্লাসটা একবার করবা নেক্সট ক্লাস করার আগে, কারণ সেই জিনিসটা ইম্পর্টেন্ট আছে যখন আমরা ডায়োডের ম্যাথগুলা করব। সো আজকের পরে তোমাদের কোনো হোমওয়ার্ক নেই, আজকের ক্লাসের পরে জাস্ট এই জিনিসটা নিজেকে বোঝানোর চেষ্টা করবা, একবার নিজেকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবা, কারণ এই জিনিসের পরে আমাদের নেক্সট ক্লাসের পড়া আসলে খুবই সহজ। এখন আমরা জাস্ট নেক্সট ক্লাসে পড়বো যে কখন কারেন্ট প্রবাহিত হবে আর কখন হবে না, আমরা জাস্ট কন্ট্রোল করব। ঠিক আছে, সো একটা স্ক্রিনশট নিও, যারা নতুন জয়েন করছো একটু জানাই আপনাদের কাছে কেমন লাগে। ঠিক আছে, আচ্ছা 24 তারিখে 7টায় বাংলাদেশের খেলা আছে, সো আমরা 7টায় নিয়ে নিব না ক্লাসটা। ঠিক আছে, আমি তো দেখবো, সো 7টায় নিয়ে নিব না ক্লাসটা, বাংলাদেশের যেহেতু খেলা আছে। সো 24 তারিখের ক্লাসটা 7টায় হবে, আমি পোস্ট করে দিব আবার। ওকে, সো একটা স্ক্রিনশট তুলে নাও যারা নতুন আছো বা যারা আজকের ক্লাসটা করছো, একটু আমার গ্রুপটা যেটা আছে ইসি ক্যারিয়ার্স অফিসিয়াল, সেটার মধ্যে একটু জানাবা যে তোমাদের কত ভালো লাগছে। ওকে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর শেষ করবো, একদম ক খ থেকে শুরু করে গ গ সৃজনশীল অ্যাডমিশনে আসা প্রশ্ন সলভ করবো। অ্যাডমিশনে যত অ্যাডভান্স প্রশ্ন আসতে পারে ট্রানজিস্টর থেকে সবগুলো সলভ করবো, যেগুলো সাধারণত আমাদের বইয়েও নাই। সো যতটুকু অ্যাডভান্সে নেওয়া যায় তোমাদের 3টা ক্লাসে আমরা ততটুকু অ্যাডভান্সে নিয়ে যাব। সো খুবই কম্প্যাক্টভাবে এবং প্রিসাইজভাবে তোমাদেরকে গুছায় অধ্যায়টা শেষ করে দিব। ওকে, না জিতলে কোনো ডিসকাউন্ট নেই। সো তোমাদের সাইকেল 2 যেটা চলতেছে এটা শেষ হওয়ার পরে আমরা সাইকেল 3 শুরু করব। সো তোমাদের প্রোমো কোডগুলো আমি আরেকবার লিখে দিচ্ছি, কারণ সাইকেল 2 এর প্রোমো কোডটা একটু চেঞ্জ করছি। সো আমি একটু প্রোমো কোডটা আরেকবার লিখে দিচ্ছি। আমাদের সাইকেল 1 এর জন্য যে প্রোমো কোডটা, যেটা আমার কোর্সের ভিতরে তোমরা যারা আছো তোমাদের জন্য হচ্ছে ফুল 150। এই কোডটা ইউজ করলে এটার মধ্যে 150 টাকা ডিসকাউন্ট পাবা। এটার জন্য হচ্ছে হলো কি জানি, এটা সেভ 150। ওকে, SAV 150। এবং এটার জন্য যেহেতু অপটিক্স পড়াইছিলাম আমরা, এই জন্য অপটিক্স 150। আর এটা আমাদের যেহেতু ম্যাগনেটিজম পড়বো, তার মানে এখানে ম্যাগনেট 150। এটা হচ্ছে তোমাদের জন্য ডিসকাউন্ট কোড, তোমাদের যারা আমাদের কোর্সের ভিতরে আছো তাদের জন্য ডিসকাউন্ট কোড। আর প্রতিদিন লাইভে ক্লাস করবা, দেখবা যে জুমে ক্লাস করলে আরও ভালো লাগবে। তোমার কাছে মনে হবে যে তোমার বাসায় এসে পড়াচ্ছি, অনেকটা মনে হয় না? যারা রেগুলার করো, একদম আমার শুরু থেকে ক্লাস করতেছে, তাসনিয়া, তারপর আরও অনেকেই, পুষ্প অনেকদিন ক্লাসে থাকে, আরও অনেকে একদম শুরু থেকে ক্লাস করতেছে। আমি যেই দিন 26 প্রথম ক্লাস নিচ্ছি, ওই প্রথম ক্লাস থেকেই তারা জুমে করতেছে। সো অনেকটা মনে হয় না যে তোমার বাসায় এসে আমি প্রতিদিন পড়াই। সো রেগুলার জুমে ক্লাস করবা, দেখবা যে মনে হবে যে তোমার বাসায় এসেই পড়াচ্ছি। ঠিক আছে, সো তোমার জন্য ইফেক্টিভ হবে। কোনো ঝামেলা থাকলে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবা ক্লাসে এসে। ক্লাসের বাইরে যে কোনো কথাবার্তা যেটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারো না, ডিরেক্ট আমার সাথে শেয়ার করবা, কোনো প্যারা নেই। ঠিক আছে, সো ভালো থেকো সবাই, লাইভে ক্লাসগুলো কইরো এবং নেক্সট ক্লাসে আমরা ডায়োডের যত ম্যাথ আছে সবগুলো শেষ করে দেবো। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।